বেসিসের পক্ষ থেকে কিছু জিনিস এসেছে, যেটা হচ্ছে 3x3, বেসিসের 7 পিলার্স আছে, বেসিসের 3টা একাডেমিয়া, ইন্ডাস্ট্রি এবং গভর্নমেন্টের যে কোলাবোরেশন, এইটা নিয়ে বেসিস স্মার্ট বাংলাদেশের যে রোডম্যাপ, সেই রোডম্যাপকে বেসিস কীভাবে দেখছে, আমি হিমিকার কাছে সরাসরি চলে যাব। ধন্যবাদ সবাইকে। আমি একটু প্রেজেন্টেশনটাকে যদি স্ক্রিনে দেওয়া হয় খুব ভালো হয়। আর একটা পয়েন্টার লাগবে, ওটা সেট করতে করতে আমার অনেক পছন্দের মানুষ এখানে আছেন। ফরহাদ ভাই, আমাদের মাহমুদুজ্জামান ভাই, আমাদের এজের পিডি, আমি ওনাকে এভাবে করেই বলবো, বিকজ এজ হচ্ছে এই মুহূর্তে বাংলাদেশের গভর্নমেন্টের ICT মিনিস্ট্রির সবচেয়ে ফেমাস প্রজেক্ট। আমাদের অনেক আশা এই প্রজেক্টটা নিয়ে। এবং আমি যে ইউনিভার্সিটি থেকে পাশ করেছি সেই ইউনিভার্সিটির ভিসি স্যারের সাথে আমার আগে কখনো পরিচিত ছিল না, বিকজ আমার সময় অন্য ভিসি ছিলেন। But it is absolutely an honor to share the stage with everyone. আমরা এই কয়েকটা দিনে যা দেখছি, যা শুনছি, সেখানের মধ্য থেকে যেটা মুকুট ভাই বলছিলেন যে আমাদের প্রেসিডেন্ট একটা খুব চমৎকার একটা বিষয়কে বারবার তুলে এনেছেন এবং আমরা বারবার সেটাতে ফেরত যাব চিন্তা করেছি, যেটা 3x3 ফর্মুলা। 3x3 ফর্মুলা বলতে আমরা বুঝি যে আমাদের প্রাইভেট সেক্টর, গভর্নমেন্ট এবং একাডেমিয়া কেমন করে একসাথে কাজ করতে পারে এবং সেই কাজ করে আমরা কেমন করে স্মার্ট বাংলাদেশের যে ভিশন আছে, যেই পিলারগুলো আছে, সেগুলোকে আমরা 2041-এর মধ্যে বাস্তবায়ন করব। অনেকেই আমরা স্মার্ট বাংলাদেশের ডেফিনেশন কি এগুলো নিয়ে অনেক কথা বলছি। আমি অ্যাবসলিউটলি যে ড্রাফটটা আছে এখন, যেটা অ্যাপ্রুভ হচ্ছে, সেখানে কি বলা হয়েছে, বিকামিং ফোকাসড অন ডেটা সেন্ট্রিক ডিজাইন অ্যান্ড হিউম্যান সেন্ট্রিক এক্সপিরিয়েন্স rather than automation and digitalization. ডিজিটাল বাংলাদেশ যখন আমরা বলেছি, তখন আমরা অটোমেশন এবং ডিজিটালাইজেশনের কথা বলেছি এবং সেখানটায় আমরা একটা চমৎকার জায়গায় এসেছি। সাইলো বেসিসে কানেক্টেডভাবে আমরা বিভিন্ন ইনিশিয়েটিভ নিয়ে আজকে সেই জায়গাটাকে সফল করতে পেরেছি এবং এটার কন্টিনিউয়েশন আরও চলছে। বাট স্মার্ট বাংলাদেশ যখন বলা হচ্ছে, তা আমাদের যদি ডেটা সেন্ট্রিক হতে হয় এবং আমাদের যদি হিউম্যান সেন্ট্রিক ডিজাইনেও থাকতে হয়, সেই এক্সপিরিয়েন্স তৈরি করতে হয়, সেখানটায় আমরা বলছি স্মার্ট সিটিজেন, স্মার্ট গভর্নমেন্ট, স্মার্ট সোসাইটি এবং স্মার্ট ইকোনমি। এই 4টা পিলারকে এই আবহাওয়ার মধ্যে, এই পরিবেশের মধ্যে এবং এই সিস্টেমের মধ্যে এবং এই মন মানসিকতার মাধ্যমে আনবার কথা হয়েছে। এবং ICT ছাড়া ICT প্রত্যেকটা কিছুকে এনেবল করতে পারবে, বাট একই সাথে এটাও সত্য কথা যে এটা একই সাথে প্রত্যেকটা মন্ত্রণালয়, প্রত্যেকটা ইন্ডাস্ট্রি এবং প্রত্যেকটা ডোমেইনের নিজস্ব কিছু জার্নিও আছে। তাদের সক্ষমতার উপর নির্ভর করে প্রত্যেকের সাথে প্রত্যেকের কোলাবোরেশন হলে আমরা সেই জায়গাটায় আসতে পারি। আমরা বেসিস থেকে আমরা যখন ইলেক্টেড হয়েছি, আমরা 7টা পয়েন্টকে বারবার বলছি যে ইন্ডাস্ট্রি পয়েন্ট অফ ভিউ থেকে আমাদের জন্য কি প্রয়োজন। আমরা হিউম্যান রিসোর্সের কথা বলেছি, লোকাল মার্কেট ডেভেলপমেন্ট বলেছি, এক্সপোর্ট টার্গেট আরও বাড়ানোর কথা বলেছি, স্টার্ট আপ ইকোসিস্টেমের কাজ করছি, ইন্ডাস্ট্রি প্রমোশনের কথা বলেছি, অ্যাক্সেস টু ফাইন্যান্স এবং ইনট্যাঞ্জিবল অ্যাসেট। এই 7টা জিনিসকে আমরা ইন্ডাস্ট্রির পক্ষ থেকে বলছি যে এই 7টা জিনিসে যদি আমরা হাত দেই, তবে আমরা স্মার্ট বাংলাদেশের জন্য প্রস্তুত একটা অবস্থানে থাকব। সেই জায়গা থেকে আমরা গত 1 বছরে এই প্রত্যেকটা 7টা পয়েন্ট নিয়ে আলাদা আলাদাভাবে আমাদের স্ট্যান্ডিং কমিটি এবং আমাদের মেম্বাররা কাজ করছেন। সেগুলোতে আজকে আমরা যাব না, কারণ সেই কেস স্টাডিগুলো নিয়ে বা সেই বিষয়গুলো নিয়ে যদি কথা বলতে হয় অনেক সময় চলে যাবে। আমরা এক্সিবিশনে গেলে অথবা বিভিন্ন সেমিনারে এগুলো বিষয়ে কে কী করছে না করছে সেগুলো ঠিকই উঠে আসছে। একই সাথে যে ড্রাফটটা, মাস্টার প্ল্যানটা হয়েছে, সেখানটায় কয়েকটা বিষয় উঠে এসেছে যে কিছু কিছু গ্লোবাল বেঞ্চমার্ককে মাথায় রেখে আমাদের মাস্টার প্ল্যানটা করা হয়েছে, যেখানের মধ্যে ইস্তোনিয়ার মতো দেশও আছে, ভিয়েতনাম আছে, ইন্ডিয়া আছে, UK আছে। বিভিন্ন সেক্টরে বিভিন্ন ওই 4টা পিলার অনুযায়ী এই দেশগুলোর পর্যালোচনা করা হয়েছে এবং সেটা অনুযায়ী আমরা কোথায় যেতে পারি সেটাকে রিথিঙ্কিং করা হচ্ছে।
আমি এতটুকু বলতে চাই যে মাত্র এটা ড্রাফট আকারে আছে এবং আমরা ইন্ডাস্ট্রিও সেটাকে অনুধাবন করবার চেষ্টা করছি। আই এম শিওর একাডেমিয়াও সেটাকে অনুধাবন করার চেষ্টা করছে যে আমরা কত তাড়াতাড়ি এটাকে একটা ডিজাইনের মধ্যে আনতে পারি। এবং সেখানে এটাও সত্য কথা, যে দেশগুলোর কথা বলা হয়েছে সেই দেশগুলোর সাথে আমাদের দেশের অনেক অমিল আছে এবং অনেক মিলও আছে। আমাদের দেশ বাংলাদেশ একটা ম্যাজিক্যাল কান্ট্রি। আমরা অনেক কিছুকে সফল করে দেখাতে পারি অল্প সময়ের মধ্যে, অনেক সময় অনেক সহজ কাজও আমরা করতে পারি না। আমাদের দুটা সাইডই খুব মানে খুবই প্রতীয়মান। সো আমরা যদি এখন সাউথ কোরিয়ার এক্সাম্পল নিই অথবা এস্তোনিয়ার এক্সাম্পল নিই, তাহলে আমরা ইন্সপিরেশন নিতে পারবো বা কিছু ফ্রেমওয়ার্ক নিতে পারবো। কিন্তু আমার ইন্ডাস্ট্রি বা আমার একাডেমি এবং আমার গভর্নমেন্ট, আমাদের তিনজনকে মিলে আমাদের বুঝতে হবে যে আমরা কোথায় দাঁড়িয়ে আছি এবং আমরা শর্ট টার্ম, লং টার্ম এবং অ্যাবসলিউটলি লঙ্গার টার্মে কী কাজ করতে পারি। এই টেবলটা আমার মনে হয়েছে আসলে আমরা যারা এখানে আছে তাদের জন্য এটা খুবই প্রত্যেক দিনই আপনারা এটা দেখছেন আমার ধারণা, বাট অডিয়েন্সের জন্য মেবি এটা একটা সহজভাবে উপলব্ধি করবার জায়গা যে স্মার্ট সিটিজেন যখন বলা হয়েছে সেখানের মধ্যে কি ভাবা হয়েছে। সেখানের মধ্যে ভাবা হয়েছে ইউনিভার্সাল ডিজিটাল আইডি, সেখানের মধ্যে ডিজিটাল কোলাবোরেশন, ইন্টারঅপারেবিলিটি, একটা ইনস্টিটিউশনের সাথে আরেকটা ইনস্টিটিউশন কেমন করে বা একটা সিটিজেনের সাথে একটা সিটিজেনের ডেটা কেমন করে পাস করবে সেই বিষয়টা। যখন স্মার্ট গভর্নমেন্ট নিয়ে কথা হচ্ছে সেখানে স্মার্ট হেলথ কেয়ার, লার্নিং, সার্ভিস, এগ্রিকালচার, জুডিশিয়ারি, বর্ডার্স, ক্রস বর্ডার ইস্যুস, ট্রান্সপোর্টেশন, ট্যাক্স, এই সব কিছুকে শুরু করে আরও বেশ কিছু পয়েন্ট আছে যেগুলোকে স্মার্ট করবার কথা বলা হয়েছে। একই সাথে বলা হয়েছে যে এই সোসাইটি যাতে ইনক্লুসিভ হয়, অর্থাৎ কেউ যাতে এটার মধ্যে বাদ না পড়ে। সেটা আন্ডার প্রিভিলেজড হতে পারে, ডিপ্রাইভড হতে পারে, অথবা এমনও হতে পারে যে আমরা তাদেরকে এখনও মনে করছি যে তারা ডিজিটাল অথবা এই টেকনোলজি ওয়ার্ল্ডে আসবার জন্য এখনও রেডি নয়। এরকম যদি কোনো জনগোষ্ঠী এবং কোনো গ্রুপ থেকে থাকে তাদেরকেও যাতে আমরা এটার মধ্যে এই ফ্রেমওয়ার্কের মধ্যে আনতে পারি। টলারেন্স এবং কালচারের জন্য এবং স্ট্যাক, ইনফরমেশন স্ট্যাক বা টেক স্ট্যাক ইজ ভেরি ইম্পর্ট্যান্ট। সেটা নিয়ে আই এম শিওর ফরহাদ ভাই বা অন্যান্য প্যানেলিস্ট যারা আছেন তারা অবশ্যই কথা বলবেন। আমাদের স্মার্ট ইকোনমি পয়েন্টটা যখনই এসে যায় তখন অ্যাকচুয়ালি আমাদেরকে অনেক লং টার্ম ভাববার প্রয়োজন এসে যায়, বিকজ এখানে অনেক ইনভেস্টমেন্টের প্রয়োজন। একটা ইকোনমি শব্দটার ভিতর অনেক ক্যাপিটাল ইনভেস্টমেন্ট আছে, অনেক অপারেশনাল ইনভেস্টমেন্ট আছে, যার কারণে ফোর্থ আয়ার নিয়ে যখন বলা হয়, যেখানে আমরা অনেক টেকনোলজির নাম বলি ঠিকই, বাট এটাও সত্য কথা আমাদের অনুধাবন করতে হবে যে এই টেকনোলজিগুলো এভরি 2-3 ইয়ার্স, ইভেন এভরি 5 মান্থস ইট ইজ কন্টিনিউয়াসলি চেঞ্জিং। সো যার কারণে আমরা লং টার্ম চিন্তা করতে পারি মেবি আউটকামটা কী হবে, কিন্তু এটা কীভাবে করে আমরা ইমপ্লিমেন্ট করব সেটাকে এখনই ফাইনাইট করার কোনো সুযোগ নেই এবং হওয়া উচিতও না। এই ইন্ডাস্ট্রি ফোর্থ আয়ার কোথায় ইমপ্লিমেন্ট হবে? আমাদের ইকোনমি সাইকেল যেখানে সবচেয়ে বেশি বেগবান এবং চলমান, যেটাকে বলা হচ্ছে লজিস্টিক, ফার্মা, লাইট ইঞ্জিনিয়ারিং এবং রেডিমেড গার্মেন্টস, এই জায়গাগুলোতে আমরা যত বেশি ফোর্থ আয়ারকে ইনভলভ করতে পারবো তত বেশি আমরা ইফিসিয়েন্সি এবং স্কেলেবিলিটি যেতে পারবো, সাস্টেইনেবিলিটিতে যেতে পারবো। অ্যাক্সিলারেশন মডেল নিয়ে কথা বলা হয়েছে, স্টার্ট আপ নিয়ে কথা বলেছে। আই থিঙ্ক এইবার আমাদের স্টার্ট আপ যেই প্রোগ্রামটা হয়েছে সফট এক্সপোতে, এটা মনে হয় বাংলাদেশের ইতিহাসে এত ভাইব্রেন্ট, এত পার্টিসিপেশনওয়ালা এবং এত চমৎকার গ্লোবাল এবং লোকাল এবং আমাদের ইন্ডাস্ট্রি কোলাবোরেশনের এবং যে এক্সাম্পলগুলো এবং যে টক এবং যে কনভারসেশনগুলো আসছে সেটা দেখে আমি অ্যাটলিস্ট আরগুলোকে নিয়ে কনফিডেন্টলি নিজে কিছু বলতে পারছি না, বিকজ ওগুলোতে অনেক স্টেক হোল্ডার ইনভলভ, বাট স্টার্ট আপ নিয়ে এতটুকু বলতে পারি ইন্ডাস্ট্রি সে জায়গাটাতে এমনিতেই আগানোর জন্য যে প্রস্তুতি আছে সেই প্রস্তুতি খুবই সবলভাবে আগাচ্ছে। আমাদের ব্যাকবোন, টেকনোলজি ব্যাকবোন, সেটাও একটা ইম্পর্টেন্ট বিষয়। আমার লাস্ট স্লাইড, 3x3 ফর্মুলা রিয়ালিটি কি? আমরা ইন্ডাস্ট্রি একাডেমিয়ার সাথে উই বেয়ারলি ওয়ার্ক, এবং সেই কাজটা করলেও লং টার্ম কাজ হয় না। সেটা কেমন হয়? আমার একটা ছোট্ট প্রজেক্ট আছে, আমি আইউবির অথবা চুয়েটের অথবা শাহজালাল ইউনিভার্সিটি অথবা বুয়েটের কোনো একটা স্পেসিফিক টিমের অথবা ডিপার্টমেন্টের কিছু রিসার্চ অ্যাসোসিয়েট অথবা প্রফেসরকে অ্যাপ্রোচ করতে পারি।
তারা তাদের সেই ডোমেইন থেকে সেই জিনিসটাকে দেখবার চেষ্টা করেন। সেখানের মধ্যে আমরা কমার্শিয়ালাইজেশন নিয়ে কথা বলি না, আমরা আইপি নিয়ে কথা বলি না, আমরা অ্যাকাডেমিয়াকেও রাইটলি তার ইন্টেলেকচুয়াল জায়গাটাকে প্রোটেক্ট করতে পারি না, আমরা নিজেদেরটা তো মোটেও পারি না। সো ইন্ডাস্ট্রি এবং একাডেমিয়ার মধ্যে অনেক 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 গ্যাপ, এবং এখানে কোনো মাদার এজেন্সি নাই সেভাবে করে যে একাডেমিয়ার এই পুরো প্র্যাকটিসটাকে একটা একটা প্রসেসের মধ্যে আনতে পারে। তার মানে আগে আসার জায়গা হচ্ছে যেসব ইউনিভার্সিটি প্রোঅ্যাক্টিভ এবং নিজের কেপিআইকে অথবা নিজের র্যাঙ্কিংটাকে বেটার করতে চায়, তাদের একটা ফিউচার থিঙ্কিংয়ের জায়গা থেকে আসবার বিষয় আছে। আমি অবশ্যই স্যারের কাছ থেকে শুনবো কীভাবে সেই জিনিসটা ভাবছেন স্যার এবং অন্যরা। ইন্ডাস্ট্রি থেকে বলতে পারি যে বেসিসের পক্ষ থেকেও বলতে পারি, এবং আমি এটাও বলতে পারি যে ডেটাসফট আছে, আমার কোম্পানি আছে, আই এম শিওর এখানে আমি আরও আমাদের বন্ধুদের কোম্পানি সম্পর্কে জানি। We have burned our hands as well, but we have also gained a lot with academia, both ways. So good and bad experiences are there. এবং সেই জায়গা থেকে আমরাও এখন বুঝি যে আসলে কোন ডিপার্টমেন্ট কোন ইউনিভার্সিটির সাথে আমরা খুব সহজভাবে জিনিসটা আগাতে পারবো। বাট অ্যাগেন আমাদের ল্যাকিংস আছে। কীরকম? আমরা স্ট্যানফোর্ড ইউনিভার্সিটিকে একটা এক্সাম্পল হিসেবে দেখি, সেখানে গুগল কীভাবে কাজ করে সেই ফ্রেমওয়ার্কটাকে আমরাও খুব বেশি প্র্যাকটিসে আনতে পারিনি। স্যামসাং কীভাবে কাজ করে, অ্যাপল কীভাবে কাজ করে, এমআইটিতে কী কাজ হচ্ছে, হার্ভার্ডে কী কাজ, কোন মডেলে কাজ হচ্ছে, সেই মডেলটুকু অ্যাটলিস্ট নিয়ে যদি আমরা একটা বোঝাপড়ায় আসতে পারি, আমার ধারণা ইন্ডাস্ট্রির দিক থেকে এটা একটা আমাদের অনেক বড় কাজ। গত 6 মাস আমি এই বিষয়টা নিয়ে অনেক মনোযোগ দিয়ে কাজ করছি। আশা করছি যে 1-1.5 মাসের মধ্যে সরকার এবং একাডেমিয়াকে সেই জিনিসটাকে অ্যাটলিস্ট লিখিত আকারে কিছু আমরা দিতে চেষ্টা করব ফ্রম বেসিস, যাতে আমরা নেক্সট স্টেপে যেতে পারি। আমার কাছে মনে হয়েছে আমরা যদি 3টা বিষয় নিয়ে আপনারা একটু টাচ করেন, একটা পয়েন্ট হচ্ছে যে আমরা কিভাবে কোল্যাবোরেট করব, আমাদের ফ্রেমওয়ার্কটা কী, আমাদের মডেলটা কী, আমরা কোন ফ্রেমওয়ার্কের মধ্যে গভর্নমেন্ট প্রাইভেট সেক্টরকে ভেন্ডার হিসেবে দেখবে না, পার্টনার হিসেবে দেখবে, একাডেমিয়া কিভাবে ইন্ডাস্ট্রিকে ইন্টেলেকচুয়ালি কেপেবল হিসাবে দেখবে ইনস্টেড অফ ইন্ডাস্ট্রি খালি পয়সা কামায়। বিকজ এটাই হচ্ছে কনোটেশন, ইন্ডাস্ট্রি খারাপ, ইন্ডাস্ট্রি ব্যবসা করে, বাট ইন্ডাস্ট্রির ভেতরেও ইন্টেলেকচুয়াল মানুষরা বসে আছে। সো ওই সম্মানের জায়গাটা আসাটা হচ্ছে একাডেমিয়া ইন্ডাস্ট্রির ব্যাপার, আর গভর্নমেন্টের সাথেও ব্যাপারটা হচ্ছে যে কীভাবে গভর্নমেন্ট এটাকে ফ্যাসিলিটেট করবে। সো ফ্রেমওয়ার্কটা একটা ইম্পর্টেন্ট বিষয়। এজেন্সি লিড কে করবে, একজনই হতে হবে না, এটা কয়েকটা এজেন্সি মিলে। আমি মাস্টার প্ল্যানের মধ্যে কয়েকটা এজেন্সির নাম দেখেছি, গভর্নমেন্টের পক্ষ থেকে, একাডেমিয়ার পক্ষ থেকে এবং ইন্ডাস্ট্রির পক্ষ থেকে। আমি জানি বেসিস আছে সেখানে নামটা, বাট এটাকে আরও চমৎকারভাবে কী করা যেতে পারে। লুকিং ফরওয়ার্ড টু হিয়ার ফ্রম অল অফ দ্য ডিস্টিংগুইশড প্যানেলিস্ট। অ্যান্ড অলসো এই পুরো জিনিসটা যে হবে, একটা ভাবনা, একটা ডিজাইন, একটা প্ল্যানিং, এই সেন্টারটাকে বানাতে যাওয়ার আগেও there have been 5 years of planning and designing, and then it went to an implementation. Now it's in a মেনটেনেন্সের জায়গায় আছে। এই পুরো সাইকেলটাকে, এই পুরো প্রসেসটাকে স্মার্ট বাংলাদেশ যখন হবে, মানে আমরা যখন আগাচ্ছি, আমাদের প্রসেসটাকে, আমাদের ডিউ ডিলিজেন্স কেমন করে হবে, কে আমাদেরকে মনিটর করবে, কে বলবে, কিভাবে বলবে যে এই জায়গাটায় উনি পিছিয়ে পড়েছেন তো উনাকে আগিয়ে আসতে হবে। তার মানে এখানে একটা বড় ধরনের কিউরেশনের বা একটা এডিটোরিয়াল একটা জায়গা আছে, যে জায়গাতে আমাদের 3টা স্টেক হোল্ডারেরই কোনো না কোনোভাবে একটা রোল প্লে করবার আছে, সেটাও বুঝবার আছে যে আমরা এটা কীভাবে করতে পারি। আমি এখানটায় আমার কনভারসেশন বা আমার পয়েন্টটাকে ছেড়ে দিতে চাই, যাতে এই পয়েন্ট আমি এটা যাতে আমি অনুরোধ করব যাতে এই পয়েন্টগুলো একটু আপনাদের কথার মাঝখানে আসে। অসংখ্য ধন্যবাদ। বেসিস অ্যাটলিস্ট গত 1 বছরের কথা বলতে পারি যে আমরা অক্লান্ত পরিশ্রম করছি আজকে সফট এক্সপো এই পরিসরে আনবার এবং এই জায়গাটায় আনবার পেছনে আমাদের অনেক কষ্ট করতে হয়েছে। ইকোনমিক্যালি আমাদের দেশ এই মুহূর্তে খুব বেশি ভালো সময়ের দিকে যাচ্ছে না, কিন্তু আইসিটি ইন্ডাস্ট্রি মনে করে যে এটাই একটা সময়, যে সময়টাকে আমরা অ্যাকচুয়ালি লিপফ্রগ করতে পারি। কারণ অনেকের জন্য ক্যাপিটাল ইনভেস্টমেন্ট অনেক বড় ব্যাপার, আমাদের জন্য ইন্টেলেকচুয়াল ইনভেস্টমেন্ট অনেক বড় ব্যাপার। ধন্যবাদ, থ্যাংক ইউ সো মাচ। চমৎকার, খুবই চমৎকার। হেমিকা আপা বলার পর আমার মনে হয় মডারেট করাটা খুব সহজ হয়ে গেছে আমার। অনেকটুকুই হেমিকা আপা কভার করেছেন। হেমিকা আপা যেটা বলতে চেয়েছে যে যেভাবে আমরা গভর্নমেন্টের 4টি পিলার,
স্মার্ট সিটিজেন, স্মার্ট ইকোনমিক্স, স্মার্ট গভর্নমেন্ট, স্মার্ট সোসাইটি। পাশাপাশি বেসিসের এবং বেসিসের যে ম্যান্ডেট 3x3 যে ম্যান্ডেট, ইন্ডাস্ট্রি, একাডেমিয়া এবং গভর্নমেন্টের যে কোলাবোরেশন, এই জায়গাটাও উনি পয়েন্ট আউট করার চেষ্টা করেছেন। পাশাপাশি বেসিস যে 7টি পয়েন্টে কাজ করতেছে, সেই 7টি পয়েন্টও কাজ করার কথা বলেছে। উনি জোর দিয়েছে যে আমাদের শর্ট টার্ম, মিডিয়াম টার্ম এবং লং টার্ম প্ল্যানের উপরে। পাশাপাশি উনি 3টা রোড ম্যাপও আমাদেরকে আইডেন্টিফাই করার জন্য বলেছেন। আমি এটাতে পরে আসবো, তার আগে আমি একটু প্রথমে একটু জাহিদ ভাইয়ের কাছে যেতে চাই। জাহিদ ভাই, আপনি তো অনেক দিন ধরে কাজ করছেন আইসিটি মন্ত্রণালয়, যে ডিজিটাল বাংলাদেশের যে রোডম্যাপ তৈরি করেছিল, আমরা মোটামুটি বলতে পারি আমরা অনেকটুকুই সাকসেস। আমরা যে জায়গাটায় দাঁড়িয়ে আমরা বলতে পারি যে 2041 সালে আমরা স্মার্ট বাংলাদেশ করার পরিকল্পনা করতেছি। সো আইসিটি ডিভিশন কীভাবে পরিকল্পনা করছে স্মার্ট বাংলাদেশ তৈরিতে? পাশাপাশি ডেফিনেটলি আইসিটি ডিভিশনের আমাদের যেটা মনে হয়েছে বেসিস থেকে অথবা ইন্ডাস্ট্রি থেকে অথবা আইসিটি সেক্টর থেকে, যে এখানে পলিসি গ্যাপ কিছু এখনও কিছু পলিসি গ্যাপ রয়েছে। যেমন আমরা পিপিআর ধরে আগাই, কিন্তু আমরা হয়ে যাই হচ্ছে যে সেই কনভেনশনাল মেথডে সাপ্লায়ার মোডে আমরা এখনও সাপ্লাই করতে হচ্ছে। সেই জায়গাগুলোতে আইসিটি ডিভিশন কীভাবে দেখছে, কীভাবে কোলাবোরেশনটা ইন্ডাস্ট্রি, একাডেমি এবং গভর্নমেন্টের যে কোলাবোরেশনটা, সেই কোলাবোরেশনটা আরও কীভাবে স্মুথ আপ করা যায়, সে ব্যাপারে কি আইসিটি ডিভিশন আসলে কীভাবে প্ল্যান করছে 2041 স্মার্ট বাংলাদেশ গঠনের লক্ষ্যে? একটু জাহিদ ভাই আপনার কাছে শুনতে চাচ্ছি। থ্যাংক ইউ। ধন্যবাদ হিমিকা আপুকে, ধন্যবাদ, সুন্দর কিনোট উনি প্রেজেন্ট করলেন। আমি আসলে অ্যাড্রেসে যাচ্ছি না, তাহলে সময় নষ্ট হবে। আমার মনে হয় সরাসরি আপনার কোশ্চেনে অ্যান্সারে চলে যায়। আইসিটি ডিভিশনের রোলটা আমাদের এখানে আমি কিছুটা অবশ্যই আলোকপাত করব। অবশ্যই আমাদের এখানে অতিরিক্ত সচিব মহোদয় রয়েছেন, উনিও এটার উপরে ভালো আরও আলোকপাত করবেন। তবে আমি 3টা ভাবনার কথা বলি যাতে কানেক্ট করা যায়। স্মার্ট বাংলাদেশের এই যে প্ল্যানিং এবং এই যে এনভিশন করা হচ্ছে, সেটা করার আগে একটু বোধহয় সময় এসছে আমাদের ফিরে দেখা আমাদের স্মার্ট ডিজিটাল বাংলাদেশের সাকসেস স্টোরিটা কী ছিল বা ওখান থেকে কী শিখেছি। তো ওইটাকে যদি ফিরে দেখি, আমি দেখি 3টা বিষয় আমার ভাবনায় আসে। একটা হচ্ছে আমরা কি একটু ফিরে দেখছি কিনা, পিছন থেকে শিখছি কিনা। পিছন থেকে কিন্তু সাকসেস থেকেও শেখা দরকার আমাদের। একই সাথে ডিজিটাল বাংলাদেশে একই সাথে ওখানকার যে অপরচুনিটিটা মিস করেছি, সেটা আমাদের চোখে পড়ছে কিনা, যে সেই অপরচুনিটিগুলোতে যদি মিস কতটা করেছি আর কতটা সাকসেস স্টোরি ঘটেছে, সেটা শুনছি শুধু কি আমরা বলছি, নাকি জনগণের কাছ থেকে একটু শুনছি যে ভাই তুমি কি পেয়েছো এবং তুমি তোমার হচ্ছে যে প্রাপ্তির স্যাটিসফ্যাকশন কতখানি। আবার আমরা যখন গভর্নমেন্টের সার্ভিস ডেলিভারির জুতোটা পাই দিচ্ছি বা আমরা যখন ইন্ডাস্ট্রির জুতোটা পাই দিয়ে তাকে দিচ্ছি, তখন কি আমরা ভাবছি কিনা যে আমরা আসলে কতটা দিতে পেরেছি, আমরা কি তার কাছাকাছি পৌঁছাতে পেরেছি কিনা। ইনফ্যাক্ট আমার কাছে মনে হয় একাডেমিয়া থেকেও এখানে একটা ভাবার ব্যাপার আছে। ইউনিভার্সিটিগুলো যদি চিন্তা করি কি শিখাচ্ছি, বা ছাত্রদেরকে, যে যুব সমাজকে বা আমরা যাদেরকে ভবিষ্যৎ প্রজন্ম বলি, তাদেরকে আসলে ভাবাচ্ছি কি, এটাও কিন্তু নাকি ট্র্যাডিশনাল ধারায় রয়ে গেলাম, সেই একই ধারায় আমরা পড়াচ্ছি, নাকি কিছু ডিজিটাল বাংলাদেশের শিক্ষার কিছু নতুন চেঞ্জ নিয়ে এসেছি, আনতে পেরেছি কিনা। অবশ্যই ইন্ডাস্ট্রি থেকে আমরা এটা ভাবা উচিত, ফিরে দেখা উচিত কি বানিয়েছি, যেগুলো বানিয়েছি সেগুলো কোনটা কোনটা কতখানি দিচ্ছে, কোনটা কোনটা কতখানি চলছে, কোনটা কোনটা আরও চালানোর সুযোগ ছিল, কিন্তু সেটা আমরা মিস করে গিয়েছি। তো এই বিষয়টা কিন্তু ভাবার দরকার আছে। প্ল্যানিংয়ের কথা বললেন, প্ল্যানিংয়ের কথা আমি একটু বলি। কিছুদিন ডিজিটাল বাংলাদেশের যখন প্ল্যানিংগুলো হয় বিভিন্ন মন্ত্রণালয়ের, সেগুলোতে অনেকটাই ইন্ডাস্ট্রি, একাডেমিয়া এবং বাংলাদেশ গভর্নমেন্টের বিভিন্ন অর্গানাইজেশন সাথে থেকে প্ল্যান করার ব্যাপারে সহযোগিতা করেছে, কিন্তু সেই প্ল্যানটা কি সম্পূর্ণরূপে ফ্রুটফুল হয়েছে, এই কোশ্চেন কিন্তু এখন আমাদের সবার। তাহলে এই সময় কিন্তু আমাদের আইসিটি অ্যাডভাইজার সজীব ওয়াজেদ জয় স্যার গত 16ই জানুয়ারি একটা খুব বড় মিটিং করেছেন এবং আমাদের প্রতিমন্ত্রী মহোদয়কে কিছু নির্দেশনা দিয়েছেন যে আইসিটি ডিভিশন হবে ইন্ডাস্ট্রি, একাডেমিয়া এবং গভর্নমেন্টের সকলের আইসিটি ইমপ্লিমেন্টেশনের ক্ষেত্রে সহযোগিতা করার প্লেয়ার। আমরা কারোটা নিয়ে নেব না, আমরা কারোটা করে ফেলবো না, আমরা অন্যরা করবে, যার যেটা করবে আমরা সহযোগিতা করব। এই কথাটা কিন্তু উনি স্পষ্ট বলেছেন। এবং একই সাথে উনি আরেকটি কথা বলেছেন যেটা মাইনটস হয়েছে, যে প্রত্যেকটা মন্ত্রণালয়ে যেন আমাদের স্মার্ট বাংলাদেশ
ডিজাইন এবং প্ল্যানিং করে মাস্টার প্ল্যান করে নামা হয়। একটা মন্ত্রণালয় হুট করে অ্যাডহক বেসিস সাইলোয়েড কিছু না করুক, একটা সমন্বিতভাবে এখন সময় এসছে সবাইকে কানেক্ট করা, সেভাবে ইন্ডাস্ট্রি একাডেমিয়াকে নিয়ে ওখানে প্ল্যান করতে হবে। তার মানে আপনার প্রশ্নের একটা উত্তর বোধহয় আমরা পেলাম, সামনের দিনে আসলে সবাইকে নিয়ে প্ল্যানটা করতে হবে, কাউকে বাদ দিয়ে করলে হবে না। যদি করি তাহলে আবার সেই অপরচুনিটি মিস হবে। আর লাস্ট ওয়ান হচ্ছে উনি আরেকটা বিষয় বলেছেন এবং উনি আরেকটা বিষয় আলোকপাত করেছেন, এনভিশন অফ স্মার্ট বাংলাদেশ। আমরা সবাই বলছি ডেফিনেশনটা কি, ওই সেই আগের ডিজিটাল বাংলাদেশের সময় যেমন হয়েছিল, ডিজিটাল বাংলাদেশ কি হবে, কি হবে, স্মার্ট বাংলাদেশ কি হবে, এই নিয়ে কিন্তু আমরা সবাই একটা একটা অবস্থার মধ্যে পড়েছি। ভিজুয়ালাইজ করা যে আমার সাকসেসটা কি হবে, আমরা বলছি এটা হয়ে যাক, কিন্তু হয়ে গেলে এর সাকসেসটা দেখতে কেমন হবে, হাউ দ্য সাকসেস লুক লাইক, এইটা যারা প্ল্যানার, যারা ডিজাইনার, যারা বানাচ্ছে, যারা দিচ্ছে, তারা যদি ওইটা ভিজুয়ালাইজ করতে না পারে, ওই স্টেশনটা দেখতে না পারে, তাহলে কিন্তু শুধু পথ চলতেই থাকবে, আবার পথ চলতেই থাকবে, অনেকগুলো আবার ট্রেন মিস হবে, অনেকগুলো বাস মিস হবে। তো সেই বিষয়টাকেও একটু মাথায় রাখা। আমি বোধহয় চট করে আপনার কিছুটা বলতে পারলাম। ধন্যবাদ। জি, ধন্যবাদ ফরহাদ ভাই, খুব চমৎকারভাবে বলেছেন। আমরাও আশা করি যে আমরা যে লেসনটা লার্ন করাটা আমাদের খুবই ইম্পর্ট্যান্ট, পাশাপাশি আমরা মিসিং অপরচুনিটিস আপনি খুবই ভালোভাবে পয়েন্ট আউট করেছেন যে আমরা যদি লেসনটাকে যদি এক্সপিরিয়েন্সের জায়গায় নিয়ে যাই তাহলেই আমরা আসলে নেক্সট লেভেলে যাওয়ার জন্য প্রস্তুতি তৈরি করতে পারবো। পাশাপাশি আপনি যেটা বলেছেন সেটা হচ্ছে যে ইন্ডাস্ট্রি একাডেমি এবং গভর্নমেন্টের যে কোলাবোরেশন, এটা আরও ভালোভাবেই আমরা চিন্তা করতেছি। আমার মনে হয় সেটা আমাদের প্রিভিয়াস লার্নিং থেকেই আমাদের মনে হয় এই এক্সপিরিয়েন্সটা এসেছে। আমরা আশা করব যে এই গ্যাপটা যেন আমরা খুব দ্রুত মিটিগেট করতে পারি, তা না হলে আসলে সময় তো খুব কম, আমাদের 17-18 বছরে যে সময়, সেই সময়ের ভিতরে আসলে কান্ট্রি লাইক আস লটস অফ চ্যালেঞ্জ হ্যাজ বিন কাম থ্রু, এবং আমরা উইল ফেস লটস অফ চ্যালেঞ্জেস। সেই জায়গাটাতে মনে হয় আমাদেরকে আরেকটু কাজ করার সুযোগ আছে। আমার মনে হয় আমি একটু মাহবুব ভাইয়ের কাছে যাব। মাহবুব ভাই বেসিসের ফর্মার প্রেসিডেন্ট। মাহবুব ভাই, আপনি তো বেসিসের ফর্মার প্রেসিডেন্ট এবং আপনি ডিজিটাল বাংলাদেশের শুরুর দিককার প্রেসিডেন্ট, ইফ আই এম নট রং। আপনি মাহবুব ভাই 2012 থেকে 14, 10 থেকে 12, তার মানে আপনার ডিজিটাল বাংলাদেশ আপনার সময় থেকেই শুরু হয়েছে। তা আপনি কিভাবে মূল্যায়ন করছেন ডিজিটাল বাংলাদেশকে? আর ফরহাদ ভাই যেটা বললো যে আমাদের লেসন লার্নিং অথবা মিসিং অপরচুনিটিস, এই জায়গাটাতে স্মার্ট বাংলাদেশ গঠনে আমরা কিভাবে ফার্দার কাজ করতে পারি, প্লাস একাডেমিয়া, আমরা যে 3x3 ফর্মুলা বলছি এখন, ইন্ডাস্ট্রি, একাডেমিয়া এবং গভর্নমেন্টের যে কোলাবোরেশন, এই কোলাবোরেশনটা আমরা আরও কীভাবে ইফেক্টিভলি আমরা কাজ করলে আমরা যেই লার্নিংটা আছে সেই লার্নিংটাকে আমরা ফার্দার স্মুথলি সামনের দিকে এগিয়ে নিতে পারি আমাদের ডিজিটাল স্মার্ট বাংলাদেশ বিনির্মাণে। সরি, মাহবুব ভাইয়ের আরেকটা পরিচয় আমি দিতে ভুলে গিয়েছি। আমার মনে হয় মাহবুব ভাই এই পরিচয়টা খুব দেওয়া উচিত। মাহবুব ভাই কিন্তু একজন বীর মুক্তিযোদ্ধা। সো আমরা সবাই একটা হাততালি দিয়ে মাহবুব ভাইকে স্বাগত জানানো উচিত। ধন্যবাদ মাননীয় সভাপতি, অতিথিবৃন্দ এবং আইসিটি পরিবারের সবাই। আমি এখানে এসে বললাম এই কারণে যে আমি ডাকসু ইত্যাদি করে সারা জীবন রোস্টামে বলে অভ্যস্ত, সেজন্য আমি কমফোর্টেবল ফিল করি, আমি সময় বেশি নেব না। আমরা একটা খুব মানে এক্সাইটিং সময়ের মধ্যে আছি, যে সময়টাতে পৃথিবীতে 4th ইন্ডাস্ট্রিয়াল রেভলিউশন হচ্ছে। জিও পলিটিক্সটা সবসময় কিন্তু অর্থ, সম্পদ, অস্ত্রের ঝনঝনানি এগুলো দিয়ে হতো। এখন কিন্তু সত্য একটা চিপস নিয়ে জিও পলিটিক্স হচ্ছে, এবং আমার মনে হয় আমরা সবাই একমত হব যে আজকের জিও পলিটিক্স, ইভেন রাশিয়া ইউক্রেন যুদ্ধ, এটাও কিন্তু ওই চিপসের জন্য। সেখানে তাইওয়ানের একটা ছোট্ট কোম্পানি টিএসএমসি, তারা সমস্ত কিছু কন্ট্রোল করছে এবং তাকে নিয়ে এখন এত কিছু হচ্ছে। কাজে সেই জায়গায় আমরা যখন স্মার্ট বাংলাদেশ নিয়ে কথা বলছি, আমি একটু বলতে চাই যে 2008 সালে যখন ডিজিটাল বাংলাদেশ হলো, তখন কিন্তু সবাই খুব হাস্যরসাত্মকভাবে বলছে যে ডিজিটাল ঘড়ি শুনছি, ডিজিটাল টেলিভিশন শুনছি,
ডিজিটাল বাংলাদেশটা আবার কী জিনিস, এই একটা অদ্ভুত জিনিস আসলো। আজকেও কিন্তু আমাকে একজন বলতেছিল যে আপনি স্মার্ট বাংলাদেশে যাচ্ছেন, টাই লাগাচ্ছেন না, স্মার্টলি ড্রেস ছাড়া, স্মার্টলি কথাবার্তা না বললে, তারপরে দুটা মানে পাঁচটায় বাংলার সাথে দুটা ইংরেজির সাথে পাঁচটা বাংলা না লাগালে ঠিক স্মার্ট কীভাবে হলেন? স্মার্টটা তো হলো না। তো আসলে বিষয়টা কিন্তু আমি খুব গভীরভাবেই চিন্তা করেছি যে স্মার্ট বাংলাদেশটা সম্পর্কে ধারণাটা কী। অনেকেরই কিন্তু ধারণা যে এখন সমস্ত মানে আমাদের গ্রামের মানুষ সবাই জিন্স পরা শুরু করবে, স্মার্টলি বিহেভ করবে, স্মার্টলি কথা বলবে, কিছু ইংরেজি বাংলা হিন্দি, তারপরে বিটিএসে গান শুনবে, কোরিয়ার, হ্যাঁ, এরকম একটা স্মার্ট হয়ে যাবে আর কি। আসলে কিন্তু স্মার্টটা কিন্তু একটা অ্যাব্রিভিয়েশন, ইট ইজ অ্যান ইউনিভার্সাল অ্যাব্রিভিয়েশন। এবং আমাদের মাননীয় প্রধানমন্ত্রী অ্যাব্রিভিয়েশনটা পুরোপুরি না করলেও তার পুরা বক্তৃতা, পুরা রূপকল্পের মধ্যে আছে। স্মার্ট মিনস স্পেসিফিক, এস, মেজারেবল, অ্যাচিভেবল, রেলিভেন্ট অ্যান্ড টাইম বাউন্ড। এবং আমরা যদি দেখি যে স্পেসিফিক কিনা, খুব স্পেসিফিক বলা আছে, স্মার্ট সিটিজেন, স্মার্ট গভর্নমেন্ট, স্মার্ট ইকোনমি, স্মার্ট সোসাইটি। ওয়েদার ইট ইজ মেজারেবল, এই চারটা পিলার যখন থাকে, আমাদের হিমিকার এসেই কিন্তু আছে, চারটা পিলারে কিন্তু সব কিছুই কিন্তু মেজারেবল। আমরা কিন্তু মাপতে পারবো যে আমরা কোনটায় ভালো করেছি, কোনটায় খারাপ করেছি। আমরা এখনও জানি যে এত কিছুর পরে ওমেন এম্পাওয়ারমেন্টে আমরা খুব ভালো, সারা পৃথিবীতে এখন প্রচুর সুনাম। আমাদের ওমেন এডুকেশনে আমরা অনেক ভালো, হাইজিনে আমরা অনেক ভালো, হেলথ হাইজিনে আমরা অনেক ভালো, অনেক সোশ্যাল ইন্ডেক্স আমরা ভালো। সেটা কি আমরা গজ ফিতা দিয়ে মাপছি না, ডেটা দিয়ে মাপছি। অ্যান্ড হোয়াট ইজ ডেটা? ডেটা একটা সময়, আমি স্ট্যাটিস্টিক্সের ছাত্র ছিলাম এক সময় ছিলাম এই জন্য যে আমি খুব পড়াশোনা ভালো করি নাই। ডেটাটা সম্পর্কে আমাদের ধারণা ছিল দিস ইজ এ নাম্বার অর এন ইমেজ। আজকের দিনে এভরিথিং ইজ ডেটা, এভরিথিং ইজ ডেটা। ডেটা ইজ কারেন্সি, ডেটা ইজ পাওয়ার, ডেটা ইজ ওয়েলথ, ডেটা ইজ ড্রাইভিং আওয়ার লাইফ। আজকে চ্যাট জিপিটিতে গিয়ে আপনি শুধু বলেন যে রাইট মি এ অ্যাবাউট ওল্ড ঢাকা সিটি, ও চ্যাট জিপিটি আপনার পুরানো ঢাকা সিটি সম্পর্কে যা লিখে দিবে, আমি কেন আমার বাবা দাদা সবাই মিলেও অত কিছু লিখতে পারবে না। বাট ইট ইজ রিটেন, সেটা লিখবে সে। আমি দেখেছি, সেই জন্য বলছি, সেখানে আসানুল্লাহ মঞ্জিলও আছে, লালবাগের কেল্লাও আছে, নান্না মিয়ার বিরিয়ানিও আছে, হাজি মিয়ার বিরিয়ানিও আছে, নাই এমন কিছু নাই। এমনকি এই সংস্কৃতি সংসদ, রমনার বটমূল, বৈশাখী মেলা সবই আছে। কাজী এই যে আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স সেটা যে চেঞ্জ করে দিচ্ছে, কাজী আমাদের স্মার্টটা কিন্তু ওইভাবে দেখতে হবে যে দিস ইজ স্পেসিফিক আছে, মেজারেবল আছে, অ্যাচিভেবল আমরা কেন বলবো? আমার মনে হয় যে ফরাদ জাহিদ কিন্তু বলেছে যে আমরা যদি ডিজিটাল বাংলাদেশটাকে ফিরে দেখি তাহলে আমরা বলতে পারবো যে অ্যাচিভেবল কি অ্যাচিভেবল না, কতটুকু অ্যাচিভেবল, কোন জায়গাটা আরেকটু দিতে হবে। আমাদের এই ছোট্ট মোবাইল ফোনটা আমাদের ঘড়ি কেড়ে নিয়ে গেছে, আমাদের ক্যালেন্ডার কেড়ে নিয়ে গেছে, আমাদের দোকানপাট কেনাকাটা কেড়ে নিয়ে গেছে, আমাদের পত্রিকা কেড়ে নিয়ে গেছে, আমাদের টিভি কেড়ে নিয়ে গেছে, আমাদের সিনেমা কেড়ে নিয়ে গেছে, আমাদের পুরানো দিনের গান কেড়ে নিয়ে গেছে। আমার কি দরকার হয় একটা মোবাইল ফোন থাকার পরে? আর কি দরকার হয়? আজকে কৃষি পর্যন্ত, ওটাও আমি একটু বলবো যে কৃষিতে, ফিশারিজে, মোর ক্রপে অর্থাৎ আরও ফসল, সেই ক্ষেত্রেও কিন্তু এই টেকনোলজি ব্যবহার হচ্ছে। এবং সেটাও কিন্তু এই স্মার্ট বাংলাদেশের মধ্যে এটার অ্যাচিভেবল যে সেটার ইঙ্গিতটা আছে। রেলেভেন্ট কিনা, আমি মনে করি যে এর চেয়ে বেশি রেলেভেন্ট আর কিচ্ছু হতে পারে না। যে সময় পৃথিবী চতুর্থ শিল্প বিপ্লব দেখছে, সেই সময়টায় আমরা স্মার্ট বাংলাদেশ বলবো না, আমরা আনস্মার্ট বাংলাদেশ বলবো, এটা হতেই পারে না। চতুর্থ শিল্প বিপ্লবটা কিন্তু আসলে প্রথম, দ্বিতীয় এবং তৃতীয় শিল্প বিপ্লব থেকে সম্পূর্ণ আলাদা।
এই জিনিসটা আমাদের নিশ্চয়ই বুঝতে হবে, আদারওয়াইজ কিন্তু আমরা নিজেরা কনফিডেন্সটা পাবো না। প্রথম শিল্প বিপ্লব এবং দ্বিতীয় তৃতীয় শিল্প বিপ্লবের আমরা হচ্ছি একদম রিমোট ইউজার বা রিমোট বেনিফিশিয়ারি। প্রিন্টিং মেশিনটা হাইডেলবার্গ এবং জার্মানিতে আবিষ্কার হলো 1450 সালে। সেই প্রিন্টিং মেশিনটা আমাদের এই বাংলাদেশের অঞ্চলে অর্থাৎ হুগলিতে, ঢাকায়ও না, হুগলিতে আসলো 1777 সালে। অর্থাৎ 327 বছর পর প্রিন্টিং মেশিন আবিষ্কৃত হওয়ার 327 বছর পর আমার বাংলাদেশে এসেছে। আর আজকে চ্যাট জিপিটি দিয়ে গতকাল যে কাজটা হয়েছে, অর্থাৎ এআই ইন আর্ট, অর্থাৎ ডালির আর্টটাকে যদি আপনি করতে চান এখানে, বা ভ্যান গগের আর্টটাকে যদি করতে চান, সেটা গতকাল পর্যন্ত যতটুক ছিল এই জিনিসটা বাংলাদেশে এই মুহূর্তে আপনি 2 নম্বর হলের, না 1 নম্বর হলের কত নম্বর স্টল বলতে পারবো না, ওখানে গিয়ে দেখে আসেন। দিস ইজ লাইফ ইজ লাইক দ্যাট। কাজে আমরা কিন্তু ওই জায়গাটায় আছি যে এই রেলিভেন্সটা এই জায়গায় খুঁজতে হবে যে আজকের প্রথম দ্বিতীয় তৃতীয় শিল্প বিপ্লবে যেমন সম্পদটা ছিল, খনিজটা ছিল, অস্ত্রটা ছিল, মানে বীর দর্প ইত্যাদি ছিল, সেই জিনিসটা কিন্তু চতুর্থ শিল্প বিপ্লবে নাই। চতুর্থ শিল্প বিপ্লবে আছে মেধা, আইডিয়া এবং সৃজনশীলতা। এই তিনটা যদি ঠিকমতো ব্যবহার করা যায়, এবং ঘটনাক্রমে আমরা যে অঞ্চলে আছি অর্থাৎ বাংলাদেশে, আমাদের এই অঞ্চলটা অর্থাৎ সাউথ ইন্ডিয়া, শ্রীলঙ্কা এবং বাংলাদেশ, আমরা কিন্তু we are strong in logic and numbers. And fourth industrial revolution is all about logic and numbers. Data is totally dominating your life. আজকের এই মুহূর্তে আপনারা এখানে যারা আছেন প্রত্যেকের ডেটা কোনো না কোনোভাবে আছে, এবং সেটাকে প্রপারলি যদি স্ট্রাকচার করা যায়, সেটে সাজানো যায়, প্যাটার্ন করা যায়, এবং যদি প্রেডিক্ট করা যায়, দেখা যাবে যে ওই মাহবুবউদ্দিন সে একটা অ্যাপলের 23 বা 13 যেই হোক না কেন, ওইটার জন্য আকাঙ্ক্ষায় বসে আছে। ইয়োর প্যাটার্ন, পারচেজিং প্যাটার্ন বলে দিচ্ছে গুগল। ওইটা তো আপনারা সবাই হয়তো জানেন যে বাবা মা জানে না যে তার মেয়ে প্রেগনেন্ট, গুগল জানে। গুগল পাঠিয়েছে যে তোমার এই জিনিসগুলো কেনা দরকার, কারণ তার পারচেজিং ক্যাপাসিটি বলে দিচ্ছে যে শি ইজ প্রেগনেন্ট। তার মা বাবা কিন্তু জানে না। দিস ইজ ওয়ার্ল্ড। এখন সেখানে প্রশ্ন আসতে পারে যে এই প্রাইভেসি ইত্যাদি, ওই জায়গাটা আমি যাচ্ছি না। লাস্ট বাট নট লিস্ট হচ্ছে স্মার্টের টাইম বাউন্ড। সুনির্দিষ্ট করে বলে দেওয়া হয়েছে যে 2041 সালের মধ্যে আমরা স্মার্ট বাংলাদেশ করব। কাজে আমি হ্যাটস অফ টু আওয়ার প্রাইম মিনিস্টার, হ্যাটস অফ টু দি টোটাল গভর্নমেন্ট মেশিনারি, হ্যাটস অফ টু অল অফ আস হিয়ার, যে আমরা ঠিক সময় মতো স্মার্ট বাংলাদেশটাকে বলতে পেরেছি। এখন এটাকে অর্জন করতে হলে হেমিকা বেশ কিছু পয়েন্ট তুলেছেন, জাহিদও বলেছেন, এবং আমার ধারণা যে প্যানেলিস্টরাও বলবেন যে এখানে অনেকগুলো চ্যালেঞ্জ আছে, এবং সেই চ্যালেঞ্জগুলো মুক্তিযুদ্ধ যদি আমরা 9 মাসে জয়লাভ করতে পারি, এই চ্যালেঞ্জগুলো পারবো না আমি মনে করি না। হ্যাঁ, উইল ডেফিনেটলি আমরা করব, কারণ আমরা তো দেখিয়েছি যে MDG-তে অর্থাৎ মিলেনিয়াম ডেভেলপমেন্ট গোলে উই আর ওয়ান অফ দি ফার্স্ট রানার। এসডিজি এখন চলছে, এসডিজিতেও কিন্তু আমরা খুব ভালো করছি। কাজেই আমরা করতে পারব, কিন্তু করার জন্য কতগুলো বেসিক চেঞ্জ দরকার, যেটা একটা কিন্তু গতকালও আমি এসেছিলাম, গতকালও আমি শুনলাম যে এটাকে বেসিস থেকে খুবই গুরুত্ব দেওয়া হচ্ছে 3x3, অর্থাৎ ইন্ডাস্ট্রি, একাডেমিয়া, গভর্নমেন্ট, এর একটা সমন্বয়, প্রকৃত সমন্বয়। আমরা শুধু গিয়ে মিটিং করলাম, কতগুলো প্রজেক্ট করলাম, সেটা না, প্রকৃত সমন্বয়। তার মানে হচ্ছে কিছু কিছু ক্ষেত্রে কিন্তু কারিকুলাম চেঞ্জ করাটা খুব কঠিন। ভাইস চ্যান্সেলর স্যার আছেন আমি জানি, বাট আমরা যেটা করছি অ্যাটলিস্ট ড্যাফোডিল ইউনিভার্সিটির সাথে, ইউল্যাবের সাথে
ইস্ট ওয়েস্ট ইউনিভার্সিটির সাথে আরও কয়েকটা ইউনিভার্সিটির সাথে আমরা কারিকুলাম চেঞ্জ করছি না, আমরা ওরিয়েন্টেশন চেঞ্জ করছি। আমি স্ট্যাটিস্টিক্সে পাশ করেছি, যখন আমি শুনি যে স্ট্যাটিস্টিক্সে যারা ভর্তি হয় তারা নাকি এখন খুব মন খারাপ, অথচ আমেরিকায় গেলে শুনি যে স্ট্যাটিস্টিশিয়ানদেরকে দূরবীন দিয়ে খুঁজতেছে, স্ট্যাটিস্টিশিয়ান পেলেই মনে করে যে ওরে বাবা একজন কিছু পাওয়া গেল। কিন্তু আমি এখন ওই মিন মিডিয়ান মোট বাড়ায় যদি স্ট্যাটিস্টিক্সের ডিগ্রি দেই তাতে খুব লাভ হবে না, তাকে কিন্তু রিগ্রেশন থেকে প্রেডিক্টিভ অ্যানালিসিসে যেতে হবে, এবং সেগুলো হচ্ছে টুলগুলো তৈরি আছে। কাজে সেদিক থেকে আমরা অনেকটা এগিয়ে আছি। আমি আর সময় নেব না। আমার মনে হয় রোল অফ আইসিটি ইন স্মার্ট বাংলাদেশ ইজ ফেনোমেনাল, এবং এটাকে শুধুমাত্র আমাদের এই জায়গাটায় না রেখে কৃষকদের মধ্যে, মৎস্য চাষিদের মধ্যে আমার মনে হয়, আমি এটা ব্র্যাক করছি না, আপনারা 2 নম্বর হলের 47 নম্বর স্টলে গেলে দেখবেন মোর ফিশ আমাদের একটা প্রোডাক্ট আছে। এই মোর ফিশটা হচ্ছে মাছের বেঁচে থাকার জন্য খাদ্য দরকার, বেশি খাদ্য দিলেও ছোট হয়ে যায়, কম খাদ্য দিলেও ছোট হয়ে যায়, তাকে একদম এক্স্যাক্টলি খাওয়াটা দিতে হয়। তার প্রোটিন দরকার, তার অক্সিজেন দরকার, তার নাইট্রোজেন দরকার, তার অ্যামোনিয়ার ঠিক পরিমাণ দরকার, টিডিএসটা দরকার, এবং সেগুলো আপনি দূর থেকে এখানে বসে আপনার ইভেন আপনার যদি সাউথ আফ্রিকায় কোনো মাছের গল্প বলি, যে এই সিন্ত্রা ঝড়ের সময় আমাদের এই পাইলট প্রজেক্ট যখন চলছিল তখন আমি পাইলট প্রজেক্ট পরে গেলাম, গিয়ে তাকে বললাম যে রায়ান তোমার মাছের কি খবর, বলছে আঙ্কেল যত ট্যাবলেট পাও কিনো আর শুধু এক ট্যাবলেট ছড়াতে থাকো। 2.5 দিন পরে যখন আমি গেলাম, গিয়ে দেখি যে আমার পাশের মাছের খাবারে 100 মণ মাছ পচে গেছে, মরে গেছে, দুর্গন্ধ, আমার মাত্র 10টা মাছ মারা গেছে। তা আমি তাড়াতাড়ি তাকে তালি দিয়ে বললাম যে গুড, এবং তারপরের থেকে ময়মনসিংহ, রাজশাহী, বাগেরহাট বিভিন্ন জায়গা থেকে আসছে, এবং আমরা এগুলো তৈরি করতে চাই। কিন্তু এই জায়গাটা একটু কিন্তু আছে, কিন্তুটা হচ্ছে যখন আপনি এই জিনিসটা তৈরি করবেন সেটার উপর যদি আপনাকে 47% ট্যাক্স দিতে হয়, আর আপনি যদি এটা চায়না থেকে নিয়ে আসেন সেখানে যদি 9% দিতে হয়, কোন আহাম্মক বাংলাদেশে স্মার্ট বাংলাদেশ করতে যাবে? হ্যাঁ, কাজেই এখন ওইটা নিয়ে যুদ্ধ করে কোনো রকম একটা জায়গায় আসতে পেরেছি। আমরা ডিজিটাল ডিভাইস ম্যানুফ্যাকচারার্স অ্যান্ড এক্সপোর্টার্স অ্যাসোসিয়েশন, আমি ধরে নিয়েছিলাম যে আমাদের মাননীয় প্রতিমন্ত্রী সাহেব থাকবেন, 2.5 বছর যাবৎ চেষ্টা করছি, আমরা কিন্তু ডিজিটাল ডিভাইস ম্যানুফ্যাকচারার্স অ্যান্ড এক্সপোর্টার্স অ্যাসোসিয়েশনটা করতে পারছি না, কিন্তু এটা কিন্তু দরকার। হ্যাঁ, কাজেই কতগুলো পলিসির দিক থেকে কিন্তু আমরা অনেক রিচ, অনেক পলিসি আছে, কিন্তু পলিসি ইমপ্লিমেন্টেশনের জন্য আমাদের খুবই যথাযথ পদক্ষেপ থাকা দরকার। এবং আমার মনে হয় যে এখানে অন্যান্য প্যানেলিস্ট যারা আছেন তাদের সবার কথা শুনে আমরা বুঝবো স্মার্ট বাংলাদেশটা ইজ ভেরি মাচ অ্যাচিভেবল, আমাদের জন্য দরকার, এবং এইটাই আমাদের একটা নতুন পরিচয় দিবে। আমাদের একটা পুরানো পরিচয় ছিল, আমরা একটা সমৃদ্ধ দেশ ছিলাম, সমৃদ্ধ জাতি ছিলাম। আমরা যখন ইতিহাস বলি আমরা 71 বলি, অথবা 47 বলি, অথবা পাল বংশ বলি, অথবা মোগল বংশ বলি, অথবা ব্রিটিশ বলি, আমরা কখনো কি বলেছি যে আলেকজান্ডার দি গ্রেট পুরা ভারতবর্ষ জয়লাভ করার পর একটা জায়গায় এসে বলল যে এইটাও তো দখল করতে হয়? তখন তার সেনাপতি এসে বলল যে দি গ্রেট এইটা এতই সভ্য, এবং এখানে শিক্ষা আছে, ধর্ম আছে, চর্চা আছে, অশ্বারোহী মানে হাতির বাহিনী আছে, অশ্বারোহী আছে, পদাতিক বাহিনী আছে, এই গঙ্গা ঋদ্ধিটা আমরা আক্রমণ করলে আমরা হেরে যাব। কাজেই এই পুরা ভারতবর্ষ জয়লাভ করার পর এইটা করতে গেলে আমরা পুরা বিজয়টা আমাদের হারাতে হবে। তখন গঙ্গা ঋদ্ধি থেকে স্টেপ আউট করে
আলেকজান্ডার দি গ্রেট চলে গিয়েছিল, সেই গঙ্গা ঋদ্ধি হচ্ছে আমাদের বাংলাদেশ। সেই বাংলাদেশের সন্তান আমরা, কাজে আমরা কিন্তু অনেক কিছু করতে পারি। এখানে ওলন্দাজরা বা পর্তুগিজরা বা ব্রিটিশরা কিন্তু দুর্ভিক্ষের দেশ হলে নিশ্চয়ই আসতো না। এখানে যেহেতু মসলিন ছিল, এখানে যেহেতু পাট ছিল, এখানে যেহেতু উর্বর জমি ছিল, এখানে যেহেতু মশলা হতো, এখানে যেহেতু চা হতো, সেই কারণেই তারা এসেছিল। তারা আমাদেরকে নানা কিছু করে দিয়ে গেছে। এখন আমাদেরকে নিজেদের গর্ব নিয়ে দাঁড়াতে হবে। স্মার্ট বাংলাদেশ সেই দিক থেকে আইসিটির সাথে খুবই গভীরভাবে যুক্ত। আপনাদের সবাইকে শুভেচ্ছা এবং শুভকামনা। চমৎকার। মাহবুব ভাই যেহেতু মুক্তিযোদ্ধা মতো করে বলেছে যে আমরা চ্যালেঞ্জ গ্রহণ করার জাতি, তা আমরা কেন চ্যালেঞ্জ গ্রহণ করব না? তা আমরা অবশ্যই চ্যালেঞ্জ নেব। মাহবুব ভাই, আপনি যদি সামনের দিকে তাকিয়ে দেখেন, এই অডিয়েন্সের আমার মনে হয় 95 to 98% সবাই ইয়াং ফোর্স, যাদের উপর ভিত্তি করে আসলে বাংলাদেশ দাঁড়িয়ে আছে। মাহবুব ভাই খুব ভালো করে বলেছেন, দুটো জিনিস খুবই ইম্পর্টেন্ট, সেটা হচ্ছে যে পাবলিক অ্যাওয়ারনেস। আমরা যত যাই করি না কেন, যদি মাস কমিউনিটির কাছে যদি না পৌঁছাতে পারি, তাহলে আমরা যে ডিজিটাল বাংলাদেশ অথবা স্মার্ট বাংলাদেশের যেই স্বপ্ন কথা বলি, সেই স্বপ্নটা আসলে আমরা হয়তো ইনস্টিটিউশনাল ওয়াইজ আমরা শেষ করতে পারবো, কিন্তু ইমপ্লিমেন্টেশন এবং এটার ইউটিলাইজেশন ওয়াইজ হয়তো আমরা অতটুকু এগিয়ে নিতে পারবো না। তো সেই জায়গায় পাবলিক অ্যাওয়ারনেস খুবই ইম্পর্টেন্ট। পাশাপাশি আপনি যেটা বলেছেন সেটা হচ্ছে যে আমরা ম্যারিট, আইডিয়া অ্যান্ড ইনোভেশনের উপরেই আমরা আসলে জোর দিতে হবে। সেই জায়গাগুলোতে আমরা অনেক সোশ্যাল ইন্ডেক্সে অনেক আগানো, কিন্তু পাশাপাশি আমাদের যেই ওয়ার্কফোর্স, যে ইয়াং ফোর্স, সেই ইয়াং ফোর্সকে আমরা সামনের দিকে এগিয়ে নেওয়ার জন্য আমাদেরকে প্রপার ইমপ্লিমেন্টেশন প্ল্যানিং থাকতে হবে। আমি একটু মিজানুর রহমান স্যারের কাছে আসতে চাচ্ছিলাম। মিজানুর রহমান স্যার, আপনি সিকিউরিটি অ্যান্ড এক্সচেঞ্জ কমিশনের কমিশনার, প্লাস আপনি আমি খুব সম্ভবত যদি ভুল না করে থাকি আপনি ফ্যাকাল্টি মেম্বারও ঢাকা ভার্সিটি। আপনি কিভাবে দেখছেন যে সিকিউরিটি এক্সচেঞ্জ কমিশন, আমি জানি অনেকগুলো ডিজিটাল বাংলাদেশে অনেকটুকুই এগিয়ে নিয়ে গিয়েছে, আপনারা ক্যাপিটাল মার্কেটের অন্যতম কর্ণধার, সেই জায়গাটাতে আপনারা ফুল ক্যাপিটাল মার্কেট, আপনার নলেজ বেসড এবং আপনার আইটি বেসড সার্ভিং করছেন, কিন্তু স্মার্ট বাংলাদেশে আপনাদের পরিকল্পনা কী? এবং পাশাপাশি আপনি যদি একাডেমিয়া পয়েন্ট অফ ভিউতে যদি বলেন, স্মার্ট বাংলাদেশকে আপনি আসলে কীভাবে দেখছেন, অথবা এইখানকার গ্যাপগুলো কি, সেটা আপনি কীভাবে দেখছেন? ধন্যবাদ। Honorable Chief Guest, Special Guest, and very distinguished line of speakers, and sitting in front of me, I believe the young entrepreneurs or digital employees. I feel very humbled and privileged to be here to speak on in this occasion, and I can't agree more with this topic that how ICT can enhance and accelerate the vision of a smart Bangladesh. I will take a few minutes before I come to addressing these two questions. In the last 12 years, starting from 2009 until 2021, I exclude intentionally the last financial year because of the very exceptional circumstance, global condition. In this 12-year period, it is an era, this is an era of remarkable growth and development for Bangladesh. If I am not, please correct me if I am wrong, our per capita GDP was only $576 in 2009, and it is now estimated to be about $2,500 in current US dollar. Even if we take care of inflation and price level change, you will find that even in real terms,
the growth in per capita GDP for Bangladesh has been exceptional, and it is noted by the global policymakers. On the one hand, economic progress accelerated. On the other hand, the social development also happened in a broad spectrum. One indicator is a serial decline in population growth rate, which is now about 1%, and it used to be 2.25% in the early 1990s. As I said, back in 2009, when Honorable Prime Minister Sheikh Hasina assumed the government of Bangladesh, started the second term of her government. In this 12-year, our savings GDP ratio increased 7% of GDP, gross domestic saving. Our gross domestic investment increased almost 10 percentage points in terms of GDP. So you see, nominal GDP itself has grown 4 or 5 times, but the resource mobilization, savings mobilization, it increased faster even. It went up by 10 percentage points. Yes, we invested more than we saved domestically by 6 to 7 percentage points of GDP, but that was fine. Bangladesh never had a external account imbalance. Again, I like to take you back from 2009 until 2021. In this 12-year period, Bangladesh had an exemplary current account stability. Believe me, it is only $0.3 billion on an average. 12-year average current account deficit was only $0.3 billion. But last year, 2021, 2022 is an exceptional year because of some external developments, particularly the global commodity price shocks, more particularly doubling the price of energy, gas, fuels and other things, and also all the primary commodities that we import from the rest of the world, and also the breakdown of global supply chain. That led to a prohibitive external account imbalance last year. We got $18 billion deficit, and that led to a depletion of foreign exchange reserves in the last year. But it is one exceptional year. But the 12th year before that is an era of stability, growth and development. Why I said this preamble? Because it gives us motivation, it gives us hope to build smart Bangladesh in the next 20 years, or 17 years to be more correct. Bangladesh has a potential flow of capital, and we depend on our non-resident Bangladeshis. In the last 10 years alone, we received $220 billion capital flow from the non-resident Bangladeshis. That led to our financial sector development. That led to our monetary development. The monetization of the economy has increased from 30% of GDP to 60% of GDP in the last 25 years. So this is the strength of the country, and Honorable Prime Minister, she rightly underscores that Bangladesh development is more diversified and it is often insulated from the developments, unfavorable developments that happen in the rest of the world. I am very optimistic that the vision of a smart Bangladesh that is explained by our previous speakers, these 7 elements, this is something which will accelerate our future growth and development. And I can promise that the technological progress will be the most explaining factor of our future economic growth. Having said this thing, let me come to the 2 questions. Access to finance, my role as a capital market regulator. Yes, the ICT entrepreneurs, they are mostly startups, young entrepreneurs, fresh graduates coming from the universities, and most of them are starved of capital. So they need access to finance. The traditional financial system that we have doesn't address their capital constraint.
Banks don't lend to them because bank loan has a typical feature. You borrow loan for 1 year, 3 years, or 5 years, and you start paying. You have to start redemption of loans from the very beginning. An entrepreneur cannot redeem its loan at the end of first year. So this debt capital based financial model did not work for these young entrepreneurs. So what else we have? Yes, if we look back in the advanced economies, look at the United States of America, the 4 asset managers, Vanguard, Fidelity, UBS, BlackRock, they got $28 trillion of asset under management. $28 trillion as of today. And they are capitalizing these startups, innovations of the young university graduates, the freshmen, and they are mostly giving the equity capital. Yes, there are risks, but they do not put a covenant that you have to start paying back after 1 year or 2 years. The equity participation may last 10 years, 15 years, and then all the Google, Apple, Tesla, all the big global corporations today, you see they got a starting 20 years back, 15 years back. Even Mahbub Jawan Bhai, he was talking about ChatGPT. ChatGPT, I think, only 1 year old. No, but they are starting about. But ChatGPT has now 2 million users, active users. It is now worth $40 billion, if I am correct. And ChatGPT is doing many things much better than human beings. Even they can explain, they can write a biography of me better than what I can write. I have this app installed, and I asked to write a biography of myself. I don't know where from they got information, but the writing was fabulous, much better than what I thought of, in fact. So you see the future. Future is dramatic. It will be transformatory. ICT will be an integral part of it. And we need to unlock this constraint to finance. I like to invite the young entrepreneurs, and especially BESIs. It would have been nice if Palok Bhai used to be here. I think government and industry, they should actively collaborate to unlock to access to finance for the entrepreneurs jara ICT te kaj korbe. And we are ready. We are ready to assist you, giving you how to develop this legal documentation, how to reach out to the public to invest in these private equities and also to this venture capital, because you cannot depend on the traditional finance to meet this huge financial gap. You have to reach out to the households, because households are holding now 1,200,000 crore of deposits with the banks, earning nothing. Promise them a better return than the banks do offer to them. And these asset managers, yes, they can offer a much better return than the bank and financial institutions do offer to them. And we will give you all this protection to the investors, because depositors, they are risk averse. They want to avoid risk, and that is why the Capital Bangladesh Securities Exchange Commission, there is Bangladesh Bank, there is Financial Reporting Council, there are IDRAS and many other regulators, and we will act together for putting in place a very prudential regulatory framework so that the large number of small household level investors, their interest is hugely protected. But entrepreneurs, they have to think about this new avenue of financing their initiatives, because bank borrowing did not serve your interest and did not serve your purpose. So you really need to break it apart, this strangulation. My second question is about you are right, I am a university professor of accountancy in the University of Dhaka. So I always felt that why university and industry cannot collaborate. They have a blaming mindset. University, they do blame industrialists that they just are profit maximizing, and industrial entrepreneurs, they think, oh, universities don't do much things relevant for us. I think they both are wrong.
Industry entrepreneurs, they are doing wonderful things in the country. They are responding to societal needs. They are producing services and goods which we consume and export. And universities, we should respect them. Universities are producing graduates. I think we need to bridge between them, and the best way to bring them in the same table. The university programs are, I myself observed, in many cases, in many universities, the programs are hardly relevant for the current job market. The graduates come to the market, yes, but they do not bear any relevant skills. They don't have transferable skills. So the entrepreneurs, they can help the departments, they can help the faculties, they can help the universities to come up or to update their curriculum programs continually. And if a program loses relevance, let it go, let it shut it down, leave it. I think public universities is high time for the government also to go for an evaluation of all of them. If the programs, if the faculties do not bear relevance, we should cut it down or just narrow it down to a smaller size, not to keep a big elephant which is irrelevant for the country's development. But there are many universities and many departments which are working hard to producing relevant graduates for the market. I think industry, they have an obligation to stand beside them, to support them in their research, to support them to bring research from the laboratory to the industry, because the commercialization process is absolutely different. It is not an academic's job. A professor doesn't know how to go for patent filing, how to take his innovation from the laboratory to the marketplace. I think it is the industry role. They need to work with them, helping them learn how can we mitigate this widening gap that is still existing in the country. In all the advanced economies, this gap is increasingly minimum. So I think these are two areas where we have to work in the next 10 years to really achieving this Smart Bangladesh vision. I'd like to thank the organizers to invite me to this forum, and it's my pleasure to be here. Thank you. Thank you so much. Thank you very much for your insightful speech. Very important, you got the pain point of the industry, sir. Access to finance is one of the hardest job for Bangladesh IT entrepreneurs and IT markets. It's not only valid for the startups, it's also who we are engaged more than 20-25 years, even Mahuba is more than nearly 30 years. So it's all our pain point. So this is very important, you have invited us, we took it from BASIS. We have our Senior Vice President of BASIS. We love to call for a follow-up call with you and with Security Exchange Commission, how we can actually normalize these things or smooth up the transitions of our IT sector, access to finance issues to the next level. This is very important. Thanks for your initiative, sir. Thank you very much. আপনি যেটা বলেছেন যে কারিকুলাম চেঞ্জ এবং অ্যাকশন ওরিয়েন্টেড প্রোগ্রামস, দিস ইজ ভেরি ইম্পর্টেন্ট ফর আস। আমাদের সাথে রয়েছেন প্রফেসর তানিউর হাসান, ভাইস চ্যান্সেলর ইন্ডিপেন্ডেন্ট ইউনিভার্সিটি। স্যারকে আমি একটু পরে দিতে চেয়েছিলাম, কিন্তু স্যারের টাইম কনস্ট্রেন্ট আছে, এই জন্য স্যার একটু আগে বলতে চেয়েছেন। তা আমি স্যারকে বলবো সেটা হচ্ছে যে আপনি তো অনেক দিন দেশের বাইরে ছিলেন, more than about 20-22 years. So you saw Bangladesh cultures and you saw the global cultures of education and all these sorts of stuffs. So আপনি স্যার কীভাবে দেখছেন বাংলাদেশের এডুকেশন সিস্টেমকে, অথবা স্মার্ট বাংলাদেশের যেই রোডম্যাপ, সেই রোডম্যাপে অ্যাকাডেমিক্সের কী করা উচিত, অথবা কিভাবে আমাদের, যেমন আমি স্যার আমিও I have been graduated from UK and I have been there for a few years. What I have seen that আমাদের এখানে আপনার টেকনোলজি বেসড অথবা অ্যাকশন ওরিয়েন্টেড অথবা আপনার জব মার্কেট বেসড এডুকেশন সিস্টেম অনেক কম। আমরা উই আর মোর বুকিশ টাইপস অফ এডুকেশন সিস্টেমে অনেক বেশি অভ্যস্ত। আরেকটা জিনিস স্যার, আমার যেটা গত কয়েক বছরে যেটা দেখেছি স্যার, আমরা কারিকুলাম চেঞ্জে অনেক বেশি, আমার মনে হয় এটা আমরা
জাতিগতভাবেই আমরা মনে হয় চেঞ্জ ম্যানেজমেন্টে কিছুটা আমরা রেস্ট্রিক্টেড। সেই জায়গাটা স্যার পরিবর্তনটা কীভাবে আনা যায় সেই জায়গায় আপনার কাছ থেকে জানতে চাচ্ছিলাম স্যার। যে প্লিজ প্লিজ। Honorable Chief Guest, Mr. Mohammad Naveed Saifullah, Additional Secretary for the ICT Division. Special guest or keynote speaker, Ms. Samira Zuberi, and I'm very pleased to hear that she is an IB graduate. What a wonderful experience to be seated next to your alum. We have also a veteran and a freedom fighter, Mr. Mahmoud Zaman, other distinguished panelists, the audience, and the friends from the media. Assalamu alaikum, namaskar, and good afternoon. Good afternoon. One more time, good afternoon. Now you are up. Okay, thank you. I came back to the country after 34 years, not 20-some years. I left as a college kid from an impoverished Bangladesh at that time in the mid-80s. And I'm still learning and catching up with the system. So I may not be able to comment much on the roadmap per se, but I can share some of the things that I have observed in the last 2 years and some of the issues that I understand from my limited exposure. And another qualifier, I'm a professor of cut and dry accounting and finance. So for me, I will see technology in a little different way than you all do. Having said that, we're talking about smart Bangladesh. Well, smart Bangladesh is not a choice to be part of the smart world that we are facing. It's a necessity that we become part of a smart world. And the Vision 2041 doesn't leave us with any choice but to become smart country. কথা হচ্ছিল এখানে role of ICT division in shaping smart Bangladesh. I really wasn't comfortable with that title. What is not the role of ICT should be the topic, because the whole thing, the onus is on ICT division. They're on the driver's seat. The Ministry of Education, Shiksha Mantralaya, Shilpa Mantralaya, SEC, এরা সব passengers. ICT division will drive the car and they will pick up whoever they need on the car and drop off whoever they need to drop off from the car. So it is entirely on the ICT division to decide where the ship goes. So there's no confusion about it in my mind. I don't know in terms of administrative arrangement of the country how it goes. I don't know. I wish the minister was here. Few facts before I go further. One is the demography. We have been talking about the demography. আমাদের এখানে higher group of younger population আছে, as manifested here. Another important demographic data, 49% of our population is women. So if we are talking about smart Bangladesh and Vision 2041 or whatever you will say, nothing can be achieved smoothly or in an accelerated way unless we tap into these two groups. One is the young population, no denying it, but more importantly, which often doesn't get the preference or discussion, is to get the women involved in the whole process. Otherwise, we cannot succeed the way we are envisioning to succeed in this new area. Another second thing you have to remember, from economics you would know, there are two types of things, capital flights and labor flights. You know, আমাদের দেশে অফিসিয়াল নিয়ম আছে, তারপরেও ক্যাপিটাল ফ্লাইট হয়, বাট বেশিরভাগ দেশে ক্যাপিটাল ফ্লাইট অ্যালাউড, বাট লেবার ফ্লাইটটা হয় না বিকজ অফ ইমিগ্রেশন অ্যান্ড অল আদার রিজনস। তো আমাদের মেইন সোর্স অফ ইনকাম কোত্থেকে আসছে? আরএমজি সেক্টর থেকে, রেমিটেন্স থেকে। বাট আমাদেরকে কিন্তু ভুললে চলবে না যে এই আরএমজি সেক্টর কিন্তু একটা জাহাজ। এটা অনেক দেশে অনেক বন্দরে আগে নোঙর গেড়েছিল, আবার নোঙর তেলে চলে এসছে।
ওই ভাসতে ভাসতে এখন বাংলাদেশে নগর ফেলেছে এবং নগরটা অনেক দিন ধরেই আছে। কিন্তু যেই জাহাজ আগেও অনেক নগর থেকে উঠিয়ে চলে গেছে, সেই জাহাজ আমাদের এই বাংলাদেশে কি স্থায়ী নগর গেড়েছে? আমার তো মনে হয় না। তো সেজন্যে আবার রেমিটেন্সেরও ব্যাপার আছে, ডিপেন্ড অন দ্য ইমিগ্রেশন লজ অ্যান্ড অল দ্যাট, ইট মে বি হ্যাম্পার্ড। So we need to diversify. So one of them I hear and I see is pharmaceuticals. And then there is a huge area called ICT. And we need to have a tech-savvy population so that even when our labors or our workforce is restricted from flight, we can do it in-house and contribute globally and prosper even within the country. Now, how do you make the tech-savvy labor force for some smart Bangladesh? It can be a two-pronged approach. And I talked about it in the recent past on a meeting convened by the UGC, where both the education minister and ICT minister were in attendance. I think they were talking about, training the students and all that. But in my mind, the way I see it, it's a two-pronged approach. One is to create a skilled workforce, and another one is a premium group that will work on what I feel. I know some of you will not agree with me. I am looking forward to the time where you can say, we have made in Bangladesh. There's a reason I'm so optimistic. I know you'll say it's not visible, it won't be happening soon. And I'll share my thoughts. On a summer scorchy afternoon in the mid-80s, I landed in Texas to go to college. The first thing that caught my eye were the superhighways and the flyovers. I asked myself, would I see that in my country? Nah. Look at Bangladesh today. We have them here. We have metro rail here. We have highways here. So we may not have made in Bangladesh going too far now, but in our lifetime, we will see made in Bangladesh. So there could be a second track focusing on that premium cut. And then the mass should be trained. And when it comes to training, how do you facilitate this two-pronged approach? I think the easiest platform, of course there are many, but the easiest platform would be the universities or the educational institutions. Now, the ICT ministry needs to interface with the Ministry of Education and UGC in this regard. Because the meeting that I referred to, there were discussions about diploma and degree programs in cybersecurity and this and that, and referring to PhDs, PhD qualified. I'm a professor. I've done nothing but being a college professor in my life. But trust me, there are certain areas where a PhD has nothing to do with it. Because in those cutting edge things, a PhD may not be qualified to teach you the cutting edge. So when you are dealing with the Minister of Education and UGC in implementing some of these, please make sure, and I know, the Secretary is here, and more importantly, Mr. Mahbub Zaman is here, so I'm addressing to him. When you are doing this curriculum, few things. UGC and Ministry of Education have tough requirements on instructors' qualifications. I don't buy it for this sector. Because, for example, for cybersecurity, I have had the privilege of meeting some experts in the country. They don't have advanced degrees, but they are very good at what they do. But I have seen enough computer science professors who are really not familiar with this in the way you would expect. So it should be competency-based selection process where formal degree is not driving force. On the other hand, you can have the students without much of institutional restrictions, because a kid may be very tech savvy but may not be intermediate pass or MA pass trying to get into your diploma. So we have to keep it flexible in certain level so that your prior educational level doesn't become an entry barrier into this immersion process. So third thing we have to also show, there have issues with the length of the program. So when you are trying to coordinate with the Minister of Education,
Please make sure that we don't fall into the issues of instructor hiring. You don't have to have a PhD. Please make them understand. PhD is needed for the overall architecture and planning. But for the execution, they may be not needed at all. So you may want to negotiate that. Second, the entry requirement. Third, the length, because they have issues with those. And then also the size of the class. They have also, let's say I start a new program after picking your brain. I can only take so many students if I go strictly by the book. Is that the purpose of this campaign? I don't think so. So you need to figure out what is it that you are doing for the curricula and for the direct students, and what you're trying to do for the people at large, whatever they are. And I heard some conversation in the last meeting, which was joined by both ministries, to create some labs. And the recommendation that I made there, I will make the same recommendation. Don't go cheap. You don't have to make in every school. Pick some locations, some flagship institutions, spend the money, build a proper lab, and make sure that university also serves the neighborhood or a certain defined population group beyond your own students. And that's the way you can effectively deliver the training to the right people. The other thing is the language issue. As we are doing this technology training, we have to make sure we speak well. আমি অনেক জায়গায় শুনেছি, এখানে আপনারা আমার চেয়ে অনেক বেশি exposure in the industry. A large part of the pie goes to India. And often I hear from experts, oh, they speak better English, their English is good, that's why they're getting it. I think you are dead wrong. They are not getting the business because they speak better English. Why are they getting the business? How can they handle and survive? Couple of things. Instead of saying, Amar Lal Mohan Bandopadhyay Chattopadhyay na bole, they say, I'm David. Or I'm Sally. You are cutting short one thing. And when they're speaking in broken English with a heavy accent. But they're using the right words. They have the right idiomatic expressions. So it's not how well they know English, it's how they're using the English. They know this is a bloody foreigner with a heavy accent, but they are more comfortable with them because you can speak the lingo. You're using the same words. So it doesn't matter what initiatives we take to penetrate the global market. If you don't have a skilled language workforce at the same time, so it has to be side by side. You can penetrate but cannot stay there long. So language skill has to be emphasized equally with your tech skill. Otherwise you won't be able to survive the business, at least in certain parts of the business. We are talking about the industry-academia collaborations. I'm a firm believer of it. Actually, each of my schools, we have 5 schools, we are now creating industry advisory board, where folks from the industry will come in. And as you know, UGC has a lot of restrictions, but the way I look at it, if I want to sit down and stand up here and start complaining, I can complain all day long. Should I do that? No. I should take what the system offers me, and within that parameter, how do I deliver what I can do best instead of blaming UGC and the rules and everything else. So we need to have that spirit that instead of sitting and pointing somebody else or blaming somebody else, we should ask ourselves, this is the system, and we cannot change it overnight. Doesn't matter how much we shout and cry. How we can reposition ourselves to get through the system. And in terms of the labs, and I know the SEC commissioner is here, you'll be happy to know, and the crowd will be happy to know, the audience will be happy to know, IUB is building now the first ever financial trading lab in the higher education sector, precisely connecting industry and academia. During my last 2 years at IUB, and again I came back after 34 years, I'm still learning, we have built 16
16 new labs at IUB in the last 2 years. So so private universities do contribute beyond being a tuition-hungry institution the way they are perceived. Other thing we did is that everything is now technology, as all of the speakers were talking about. You go shopping, technology. You do anything now, it's technology. And I joke with my students that even if you're an English major, right? Oh, well, I don't have to do it. But if you go to grad school in your lifetime and you're dealing with archival data, you cannot go to graduate school in English even. So what I tell them, so how many of you cook here? How many of you know how to cook? Raise your hands. Not that many. How many of you know how to eat good food? All of you. Good. Now let's talk about salt. If you're a cook, if you're a chef, you would know better. I mean, even if you're an eater, you would still know. If the salt is not there, how is the food? Does it taste well? It's bland, right? Even if you add salt, it still doesn't taste the same way. So there is a finesse there, right? So ICT is like a salt to everything that we do around us. So it's not hardcore ICT in anything. Even for a liberal arts major, you need ICT. To what level? To what magnitude? That's the question. With that spirit at IUB, I think I'll be proud to say that we are the only university on earth, on the planet, I repeat, on the planet, that has been requiring every incoming IUB student to have some coding classes, irrespective of their major. And this is their second year running. And we have now covered thousands of students. So the way we are doing it, if you're an English major or a history major, I don't have a history major, like pure liberal arts, then the intensity will be different, the assessment will be different, but nevertheless, you have to have a coding class. So right now, we're emphasizing on Python, and then very soon for business and otherwise, we're gonna go to R. Now, when I started this Python and R, I ran into that PhD, non-PhD, professor, non-professor, MS, PhD, that kind of issue. And that's where I'm coming from. The institutional degree of the instructor is not relevant when you are trying to achieve a movement like this. So please bear that in mind and don't limit yourself to doctors and professors and PhDs. There are other places you can go. You need them for the master plan. You need them for the general directions. But to create a large workforce, you need proper practitioners. It should be based on certifications, not the degrees you have. So that's all I have to say. And again, please pardon me. I'm new in the country. I'm trying hard to learn the system. But these are the things I ran into in the last 2 years. And I hope this would be of some use to some of you. I have nothing more else to say. I wanted to thank everybody for inviting me. This is actually the first time in the last 2 years since I came to the country that I came out on a public forum outside the university to speak. So thank you. And I came because of the topic and what you are doing. Otherwise, I normally shy away from this type of engagements. So with that, I would invite you all to come and visit our campus and see what we are doing. Our engineering and computer science department experienced 110% growth in enrollment. 110% growth. Now, a lot of these kids think, I can do computer science. My friend is doing computer science. My girlfriend is doing computer science. So I better go to computer science. But I may not be ready for it. Correct? So a lot of aspiring kids are coming, as I see, but they cannot sustain it. So with that in mind, we created a huge tutorial labor force attached to these classes so that outside the classroom, they can get help to see if it's really for them, the hardcore computer science. If not, we are trying to create minors and all that so that anything and everything you do, you can have a minor in computer science, and it doesn't have to be hardcore computer science. So that is my long-term goal. So with that, I hope I'll learn more from you. I learned quite a bit today, and I look forward to learning you all from today and onwards.
With that, I would like to thank everybody, thank the friends from the media for covering us. অনেক ধন্যবাদ, জয় বাংলা। Thank you so much, sir. Thank you very much. ICT is the salt of everything. Is very nice to say. Yeah. Thank you very much. Sir, very nice to hear your speech. That's what actually we do like, especially me. It's not like that you have to have educational degrees. Rather, you need actually proper practitioners, skilled workforce. That is more important to develop a country. It's not like that you have to go through academic professionalism or like these things. This is very important. Sir, we are discussing about the collaboration in between the industry and academy. So, as Tanvir sir mentioned that maybe from basis we will go through with IUB. Anis, you can go through with them. That maybe we can go for a joint collaboration. Let's start from somewhere. How we can go further with this independent university and in between basis and independent university, IUB. আমার মনে হয় আমরা অনেক কথা বললাম, আমরা একটু ফার্দার একটু ডিসকাশনে যাওয়ার আগে স্যার আমরা দুইটা কোশ্চেন নিয়ে নিই অডিয়েন্সের কাছ থেকে, যে অডিয়েন্সের ভাবনা কি। রাশিদুল ভাই প্লিজ। আচ্ছা, আসসালামু আলাইকুম। আমি মনে হয় একটু ছোট্ট করে আমার পরিচয়টা আগে দিই। অনেক অনেক পেইন আসলে অনেক বছর থেকে বলছি ইন্ডাস্ট্রি একাডেমি কোলাবোরেশন। এই যে আজকে আপনারা যে সেমিনারে কথা বলছেন, এই ধরনের সেমিনার আমি আজকে কত বছর হবে, 12 থেকে 15 বছর যাবত এরকম সেমিনারে জড়িত, এবং ইন্ডাস্ট্রি একাডেমি কোলাবোরেশন আমার আসলে একটা টপিক সবসময় থাকে। তো আদার দেন দিস আমি ছোট্ট করে একটু বলে নিয়ে তারপর আমি কোশ্চেনটা করব। সেটা হলো যে অনেক সময় বেসিস থেকে আমরা, আচ্ছা আমি কেন বেসিসের কথা বলছি, আমি এক সময় বেসিসের 3টা বোর্ডে ছিলাম, ভাইস প্রেসিডেন্ট হিসেবে সার্ভ করেছি ইন্ডাস্ট্রিকে। বেসিস থেকে আমরা কখনো কখনো কোনো ইউনিভার্সিটিতে আমরা যেতাম, আমরা ইন্ডাস্ট্রি এক্সপার্ট বোর্ড এরকম কিছু একটা আর কি থাকে, অনেক বড় বড় ইউনিভার্সিটি, আমি নাম বললাম না। তো আমার যেটা পার্সোনাল ওপিনিয়ন সেটা হলো যে শুরু থেকেই একদম প্রত্যেকবারেই এই কথাটা বলে, আজকে তানভীর স্যার যে কথাটা বললেন যে আমাদের কারিকুলাম থাকে, আমরা কারিকুলামের বাইরে যেতে পারি না, এবং ইউজিসিতে যখন আমরা কারিকুলাম চেঞ্জ করতে বলি তখন এটা 3 বছর চলে যায়, এবং 3 বছর দেখা যায় টেকনোলজির চেঞ্জ হয়ে যায় আর কি। তো আমার কিছু জিনিস এইভাবে আসলে বলার ছিল, বরাবরই আমি বলতাম যে আপনারা আসলে রাইট জিনিসটা আপনারা দেখেন কিনা, যে আপনাদের কেপিআইতে আপনারা দেখেন কিনা যে আপনাদের ইউনিভার্সিটি থেকে কতজন পড়াশোনা করে, 100 জন পড়াশোনা করলে কতজন আসলে রাইটলি ইন্ডাস্ট্রিতে কাজ করছে, সেই কেপিআইটা আপনারা দেখেন কিনা। দিস ইজ ওয়ান থিং। অ্যান্ড সেকেন্ড থিং, কারিকুলামের কথা যখন বলছি হয়তো বটলনেক কোনো না কোনো জায়গায় আছে, আমরা হয়তো ব্রিটিশরা যা শিখিয়ে দিয়ে গেছে এটা হয়তো অনেক ক্ষেত্রে আমরা মেনে চলছি, বাট এগেইন এর ভিতর দিয়ে হয়তো ইনোভেশন করা যায়। লাইক আমি ছোট করে এক্সাম্পল হয়তো দিতাম, এরকম যে আমাদের 3 ক্রেডিটের ইংলিশ পড়ায় ওই বিএসসিতে, ওখানে হয়তো কখনো কখনো আমি নিজেও যেহেতু পড়েছি ওই সিএসসি ব্যাকগ্রাউন্ডে, কখনো কখনো বলে যে এরকম একটা অ্যাপ্লিকেশন করো যে তুমি 2 থেকে 3 দিনের ছুটি চাও, এরকম এরকম এইগুলি পড়ায় আর কি, লিখতে বলে। তো এটা আসলে এগেইন ভালো জিনিস যে আমার ড্রাফটিং স্কিল এবং আমার ওই জায়গাটাতে হয়তো কমিউনিকেশন স্কিল ওই জায়গাটা ভালো হয়। কিন্তু আমি যেটা বলতাম সেটা হলো এখন তো সফটওয়্যার হয়ে যাচ্ছে, ওই ছুটি চাওয়ার জন্য আসলে ওই অ্যাপ্লিকেশনটা লাগে না, একটা বাটনে ক্লিক করলেই কিন্তু আসলে আমার ওই ছুটির অ্যাপ্লিকেশনটা চলে যায়। তা আদার দেন দিস আমরা অন্য কিছু পড়াতে পারি কিনা ওই জায়গাটার মধ্যে, যে একটা ছোট্ট করে একটা বিজনেস স্টাডি করা ইন্ডাস্ট্রির উপরে, একটা ইয়ার উপরে, তাহলে এই জায়গাতে যদি আমি ফোকাস করি তাহলে হয়তো একদম ফার্স্ট সেমিস্টার থেকেই হয়তো বুঝে দিতে পারে যে ইন্ডাস্ট্রির আসলে নিডটাকে, ইন্ডাস্ট্রি কোন দিকে যাচ্ছে। এনিওয়ে স্যার এটা কিভাবে করছেন আপনি এখন, এই যে কথা আসছে, এই যে আপনি পাইথন পড়াচ্ছেন, সেই কিভাবে পড়াচ্ছেন সেটা আসলে আমার জানার ইচ্ছা, কারণ আপনি তো আসলে ইউ আর নট আউট অফ দ্য ওয়ার্ল্ড, আপনিও একজন এই ইন্ডাস্ট্রির একজন, এটা কীভাবে করছেন এটা আমার জানার ইচ্ছা। আরেকটা জিনিস হলো আমি প্রায় বিভিন্ন ইউনিভার্সিটিগুলো ভিজিট করি, তো হয়তো ইন্ডাস্ট্রির লোকজনকে নিয়ে হয়তো ইউনিভার্সিটিগুলি বলে না যে ভাই তুমি 3 ক্রেডিট
বা এই ক্রেডিটটা তুমি নাও, ওই যে আপনাদের যে বাধ্যবাধকতা আছে ইউজিসির, এটা আমি 100% একদম 100% সমর্থন করি যে এটা আসলেই ওভাবে থাকা উচিত না। এক্সপার্ট লেভেলে ধরেন সারা দুনিয়াতে ডাক্তারদেরকে পড়ায় ডাক্তাররা, যারা প্র্যাকটিস করে ওনারাই এমন পড়ায়। আমার কাছে এই জায়গাটাতে এসে মনে হয় যে এই যে আমার ইন্ডাস্ট্রির যে লোকজন ইঞ্জিনিয়ার, সেই ইঞ্জিনিয়ারদেরকে পড়ায় আসলে এনারা হয়তো প্র্যাকটিক্যালি হয়তো ওই ফিল্ডে প্র্যাকটিস করেন না, এরকম স্যাররা হয়তো পড়েন আর কি। আমি উইথ ডিউ রেসপেক্ট বলছি, বাট এটা হয়তো আপনাদের ওই ফ্রেমওয়ার্কের মধ্যে আপনারা পারেন না। বাট আমার একটা জিনিস এই জায়গাটাতে একটা পরামর্শ আছে, আমি যেহেতু ইউনিভার্সিটিগুলি ভিজিট করি তখন আমি বলি যে অ্যাটলিস্ট একটা জিনিস আমরা করতে পারি কি না, যে ইন্ডাস্ট্রিতে কি চলতেছে এই কথাটা বলার জন্য ইন্ডাস্ট্রির লোককে নিয়ে এসে দাঁড়া করানো যায় কিনা। যে আমি ছোট করে যদি বলি, কিছু ইউনিভার্সিটি এখন আইওটি নিয়ে কাজ করা শুরু করেছে। আমি ভিজিট করতে গিয়েছিলাম, আমার নিজের ডিমান্ডের কারণে আমি গিয়েছিলাম। তো আমি যেটা দেখলাম যে একটা সময় এইগুলি অনেক আগেই শুরু হয়ে গেছে। আমি ছোট এক্সাম্পল দিয়ে যদি আমি বলি, একটা ওনারা এমন একটা জিনিস তৈরি করেছেন যে একটা পেপার বিন, ওখানে যদি একটা পেপার নিয়ে যায় ওর হলো ওপেন হয় এবং ড্রপ করলে এটা আবার বন্ধ হয়ে যায়। তো আমি বললাম যে এই জিনিস তো চায়না থেকে 10-12 বছর আগে ওরা করেছে, এটা তো চায়নারা যেই কমিটমেন্ট লেভেলে যেই পয়সা এটা মার্কেটে নিয়ে আসতে পারে, আপনি যদি আজকে R&D করে এটা আমাদেরকে দেন, আমরা কিন্তু ওটা করতে পারবো না আসলে। তাহলে আমরা কি করতে পারি সেটা শোনার জন্য যদি আমাদেরকে ডাকেন, আমার মনে ভালো হয় আর কি। তো এটা একটা পরামর্শ। বাট আমার কোশ্চেনটা স্যার ওই জায়গাটার মধ্যে যে আমরা এই যে জিরোতে এসে পড়ে আছি, আবার আমরা একসময় নিজেরা ইন্টার্নশিপ করে রিসোর্স তৈরি করছিলাম, একসময় গভর্নমেন্ট আমাদেরকে ফেসিলিটি দিচ্ছে, আবার 3-4 বছর পরে এসে আবার সেম জিনিসই করছি। আমার এই কোম্পানিতে আমি তাই করছি, ইন্টার্ন নিচ্ছি, নিয়ে ওদেরকে 6 মাসের জন্য ট্রেন আপ করছি, তারপরে আবার আমরা আমাকে ওই যে মেইন স্ট্রিম জবে আমরা দিচ্ছি, আবার একটা সময় হয়তো চলে যায় বেটার জব টপ পাই, এরকম আর কি জায়গাটা। তো এইটা কেন আমি বলছি, হক্কাইডো মডেল যদি আমরা চিন্তা করি, হক্কাইডো মডেলে যেটা হয় যে ইন্ডাস্ট্রি, একাডেমি এবং গভর্নমেন্ট একটা কোলাবোরেশন হয় রিসার্চের জন্য, এবং এটা খুব স্ট্রংলি এটাকে আসলে ফলো আপ করা হয়। আমি এখন তিনজনই আছে এখানটায়, এখানে ইন্ডাস্ট্রি আছে, গভর্নমেন্ট আছেন এবং একাডেমি আছেন। এই জায়গাটাতে আমরা কাজ করতে পারি কি না। আর মেহেদি ভাই এখানটায় আছেন, মেহেদি ভাই একটা প্রজেক্ট করছেন, খুব ভালো প্রজেক্ট। মেহেদি ভাইয়ের কাছেও কোশ্চেন যে মানে এটাকে আসলে ইন্ডাস্ট্রিকে আসলে ডিরেক্টলি আপনার এই প্রজেক্টের ভিতরে কীভাবে নেওয়া যায়। দুজনের কাছে দুইটা কোশ্চেন। স্যারের কাছে কোশ্চেনটা তো সেটা আপনি কীভাবে করলেন, সেই ম্যাজিকটা যদি আরেকজনকে আমাদেরকে শেয়ার করেন, অথবা আপনার ইন্ডাস্ট্রিকে যদি শেয়ার করেন, একাডেমিয়াতে যারা আছেন সবাইকে বলেন, সেটা সবাই নিতে পারে কিনা। আর মেহেদি ভাই এগেইন, আপনারা রিসোর্স তৈরি করে দিচ্ছেন, এটাতে আমরা ইন্ডাস্ট্রি ইনভলভ হতে পারি কিনা ডিরেক্টলি, লাইক বেসিস যদি ইনভলভ হতে পারে, তাহলে আমরা হয়তো একটা ডিরেকশন দিতে পারি আর কি। থ্যাংক ইউ। আমি মনে হয় বেশি কথা বলেছি। জি, ও আচ্ছা, আমার নাম এম রাশিদুল হাসান, পরিচয় আমি দিয়েছি, আমি বেসিসে ছিলাম এক সময়। থ্যাংক ইউ সো ভেরি মাচ। থ্যাংক ইউ মিস্টার রাশিদুল হাসান। আমি কুইকলি দুটো কথা বলবো। আমি কিন্তু ইউজিসি নিয়ে ওভাবে বলিনি আপনি যেভাবে বললেন, দ্যাট ওয়াজ নট মাই স্টেটমেন্ট। আই সেড দে হ্যাভ strict rules, but I never said that it stops everything. It can be done, and it can be done sometimes faster. So saying that it's always bad but from UGC would be a wrong statement. Second, there are also short-run ways of addressing it. আপনি শেলটাকে ঠিক রেখে কোর্সের এবং কিছু বেসিক কমিটমেন্ট ঠিক রেখে you can always change things. সেখানে UGC হাত দেয় না। So your good intent is the first thing, that do you really want to achieve it? Like I was saying, if we start complaining, you can complain all day long. Instead of saying, you just আমাকে দেয় না করতে, rather than we see within what they do, allow how many things we can achieve. And there are roundabout ways of doing it. So I would not pull a wholesale blame on UGC on that, for sure. The second item is the industry requirement. Of course, we started this process very rigorously, starting from last year. We are bringing in people from different niches that matches with our own expertise, and we are trying to embed them into our curriculum. এখন এটা হয়তো সঙ্গে সঙ্গে হবে না the way we are describing, but we can embed them gradually and while the paperwork continues in UGC. So সবসময় যে 3 বছর লাগে, that's not correct. It can be done faster too. So এখানে আমরা ইন্ডাস্ট্রি লোককে আনতেছি। এখন ইন্ডাস্ট্রি লোককে আমরা বেশি আনি না। I've been teaching college level since 1990. I never allow industry experts more than a little time. কেন হয় জানেন? They all talk about good times, achievements, and আসলে কারিকুলাম কিচ্ছু হয় না, and they go away. স্টুডেন্টরা খুশি, আপনারাও খুশি। And আমি প্রফেসর হয়ে দেখছি আমার কারিকুলাম কভার হয়নি।
So we give limited exposure to industry for a purpose, because you get taken away also when you, if you are given the full charge. তখন কন্টেন্ট কি হচ্ছে এটা ইম্পর্টেন্ট না, আপনি রূপপুরে কি করেছিলেন, দিনাজপুরে কি করেছিলেন, দ্যাট উইল ডমিনেট ইউর ক্লাস ডিসকাশন অ্যান্ড উই ডোন্ট ওয়ান্ট ইট. So I answered by two. So we want you, but we want to guide how much exposure you have to us. Thank you. আচ্ছা স্যার একটা জিনিস ওই আমার এক্সপিরিয়েন্স থেকে আমি বলেছি যে জিনিসটা, সেটা হলো যে এতদিন থেকে আসলে এটাই শুনে আসছি যে আমার কারিকুলাম আমরা চেঞ্জ করতে পারি না, ইটস নট ইউ, ইটস সামওয়ান এলস, যারা বলছিল আর কি। সফটলি করা যায়, জি, জি, স্লোলি, জি। বাট আপনি যদি মেজর করেন তখন ইটস আউটরাইট অ্যান্ড ইউ হ্যাভ টু হ্যাভ পারমিশন, আদারওয়াইজ ইন ট্রাবল। আপনার এই মডেলটা যদি অন্যদেরকে দেওয়া যায় আর কি, সেটা আমি এনকারেজ করি আর কি, অ্যাপ্রিসিয়েট করি। আচ্ছা আমি একটু অ্যাড করতে চাই। আসলে আমার এটা সাম্প্রতিক অভিজ্ঞতা। আমার ধারণা যে ভাইস চ্যান্সেলর স্যার কারেক্ট করতে পারবে আমাকে। আমি দুইটা ইউনিভার্সিটিতে দেখেছি যে তারা কিন্তু আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্সের জন্য কোর্স শুরু করে দিয়েছে। এটা হচ্ছে বিইউবিটি, এবং ড্যাফোডিল ইউনিভার্সিটি কিন্তু ফ্যাকাল্টি অফ আইসিটির আন্ডারে 5টা ডিপার্টমেন্ট আছে, এবং সেখানে সফটওয়্যার ডেভেলপমেন্ট থেকে শুরু করে ডেটা সায়েন্স পর্যন্ত করেছে। তো আমি জানি না যে এটা ইউজিসির সাথে কীভাবে অ্যারেঞ্জমেন্ট করেছে, কিন্তু এইটা কিন্তু ট্রেন্ডটা তৈরি হয়েছে। সেই জায়গায় আমাদের ইন্ডাস্ট্রির দায়িত্ব হচ্ছে যে আসলে আমরা বলি, কিন্তু তাকে যদি ইন্ডাস্ট্রিতে এনে ইন্ডাস্ট্রি এনভায়রনমেন্টে তাকে না দেখানো যায় তাহলে শুধু বক্তৃতা হবে। তার কিন্তু জানতে হবে যে আমার মানে CMMI 3 মানে হচ্ছে আমার এই প্রসেসগুলোর মধ্য দিয়ে যেতে হবে, এই ডকুমেন্টেশনগুলো আমার করতে হবে। এই ডকুমেন্টেশনগুলো যে কীরকম, আমরা একটা ট্রায়াল বেসিসে ঢাকা ইউনিভার্সিটির ICT ডিপার্টমেন্টে 6 জন ছাত্রকে 6 মাসের জন্য 6 ক্রেডিট পয়েন্ট নিয়ে করেছিলাম। দ্যাট ওয়াজ ফ্যান্টাস্টিক। ওটা ইউজিসিতে 87 জন ভাইস চ্যান্সেলরকে ডেকে আলোচনাও হয়েছিল, কিন্তু ওটা আগায় নাই। সেটা আমি আর খুব বেশি যেতে চাই না, কারণ অনেকেই হয়তো মনে করেছেন যে এটার ফলে একটু ডাইলুশন হয়ে যাবে। কারণ পরস্পরের প্রতি শ্রদ্ধাবোধটা না থাকলে কিন্তু আসলে আমরা যতই বলি না কেন ওটা কিন্তু আসলে নাই। হ্যাঁ, এটা হিস্টোরিক্যালি নাই। হ্যাঁ, যেমন দ্বিতীয় বিশ্বযুদ্ধের আগে পর্যন্ত ব্রিটিশ রয়্যাল ফ্যামিলিতে কোনো বিজনেসম্যানের বিয়ে হতো না, কারণ মানে বিজনেস ইজ তো সেই কারণে আমাদের এখানে কিন্তু আমি এই ইন্ডাস্ট্রিতে মনে হচ্ছে চেঞ্জেস আর কামিং, এবং সেই জায়গায় আমাদের ইন্ডাস্ট্রিকে আগে বাড়িয়ে তাদেরকে ডাকতে হবে। সেই জায়গায় একটা লস আছে। 6 মাস শেখার পরে আপনি তাকে যখন IoT সব শেখালেন, তখন রবিরা তার দ্বিগুণ দাম দিয়ে বেতন দিয়ে তাকে নিয়ে যাবে। এই পেইনটা কিন্তু আপনার সহ্য করতে হবে। কাজেই আমি দুইটা সাইডই বলছি যে এই ধরনের এক্সপিরিয়েন্স আছে। এই সুযোগে আমি আরেকটা কথা বলছি। আমি আরেকটা অর্গানাইজেশন করি, ওই অর্গানাইজেশন নাম হচ্ছে আমরা 71। অর্থাৎ 71-এর মুক্তিযোদ্ধা শুধু না, মুক্তিযুদ্ধকে আমরা তুলে ধরি এবং আমাদের গৌরবকে তুলে ধরি। আমি এখানে একটু হাত তুলে জানতে চাইব যে আপনারা কি কেউ জানেন যে আমাদের 2 জন ছাত্র বিশ্ববিদ্যালয় মানে আন্তর্জাতিক বিশ্ববিদ্যালয়ে বিতর্ক প্রতিযোগিতা, যেখানে হার্ভার্ড ইউনিভার্সিটি, অক্সফোর্ড ইউনিভার্সিটি, সিডনি ইউনিভার্সিটি এবং প্রিন্সটন ইউনিভার্সিটিকে হারিয়ে বাংলাদেশের 2 জন চ্যাম্পিয়ন হয়েছে? এটা কি আপনারা জানেন? কয়জন জানেন? হাত তুলেন তো। তাও ভালো, 10 জন জানে। আমার তো মনে হয় যে এটা নিয়ে আমাদের সেলিব্রেট করা উচিত, তালি দেওয়া উচিত যে এরা তো সবাই ইংরেজিতে করেছে, তারা বিভিন্ন বিষয় নিয়ে বিতর্ক করেছে এবং তারা ওয়ার্ল্ড চ্যাম্পিয়ন। কাজে এই ওয়ার্ল্ড চ্যাম্পিয়ন হলো ব্র্যাক ইউনিভার্সিটির 2টা ছাত্র। আমাদের কোনো পত্রিকায় কিন্তু আমরা একবারও লিখলাম না। আমাদের ওয়াসফিয়া নাজরিন, সে 7টা মহাদেশের 7টা সামিট জয় করলো। দের ইজ নো নিউজ। আমাদের রোবটসের বাচ্চা ছেলে মেয়েরা, কালকেই আমি তাদের সাথে মিটিং করেছি, বাচ্চা ছেলে মেয়েরা তারা 4টা স্বর্ণপদক নিয়ে আসলো। তারা নাসা অ্যাপসে 160টা দেশকে হারিয়ে তারা ডায়মন্ড চ্যাম্পিয়ন হয়ে আসলো। দের ইজ নো নিউজ। কাজে আমরা কিন্তু গর্ব করতে জানি না। কাজে আমার এক্সপেকটেশনের জায়গা হচ্ছে, যেহেতু আমি এখন তরুণদের সাথেই কাজ করি, দেশটা তারুণ্যের,
আমরা স্মার্ট বাংলাদেশ করতে পারবোই। এবং আমি স্যারের সাথে সম্পূর্ণ একমত যে আসলে বিষয়বস্তুটা হওয়া উচিত ছিল যে স্মার্ট বাংলাদেশ আইসিটি ছাড়া যে হতে পারে না সেটাই বরং প্রশ্ন হওয়া উচিত ছিল। কাজে আইসিটি ইজ পার্ট অ্যান্ড পার্সেল অফ স্মার্ট গভর্নমেন্ট, এবং আমার ধারণা যে থিংস আর চেঞ্জিং। ধন্যবাদ। একটা এক্সাম্পল আমি দিতে চাই। কয়েকদিন আগে বাংলাদেশ কর্ম কমিশনে, হ্যাঁ, ও আচ্ছা, চলবে, ঠিক আছে, ওকে, সরি। কয়েকদিন আগে কর্ম কমিশন, বাংলাদেশ কর্ম কমিশন ওরা স্মার্ট কর্ম কমিশন করার জন্য একটা পরিকল্পনা করেছিল। সবচেয়ে ইন্টারেস্টিং, একাডেমিয়া, ইন্ডাস্ট্রি এবং গভর্নমেন্টের যে আমরা বলছি সমন্বয় এবং একটা হতে হবে, এটা কিন্তু মুখে বলছি অনেক দিন যাবৎ। এবং ওইখানে আমরা দেখলাম কয়েকটা ইউনিভার্সিটির প্রফেসর এসছেন যারা ওটার প্ল্যানিং এবং ডিজাইনের সাথে সংশ্লিষ্ট ছিল। কিন্তু প্রথমবারের মতো এসে দেখলাম ওনারা কিন্তু এসে শুধু লেকচার বা কোনো কিছু দেন নাই, ওনারা ডিজাইনিংয়ে বসলেন এবং ইন্ডাস্ট্রিতে যারা যারা ছিলেন, গভর্নমেন্টে যারা যারা ছিলেন তাদের সাথে কিন্তু ওতপ্রোতভাবে জড়িত হয়ে ওনারা নিজেরাও বললেন আমরা শিখছি এবং আমরা যতটুকু দিচ্ছি। এই প্র্যাকটিক্যাল উদাহরণগুলো কিন্তু তৈরি হতে হবে, যদি না হয় কিন্তু সব কিছুই আমাদের মুখে মুখে থেকে যাবে। আর একটা জিনিস রাশেদুল ভাই বলছিলেন, আমরা একবার ইনিশিয়েটিভ নিয়েছিলাম ইন্ডাস্ট্রি গভর্নমেন্ট সবাই মিলে যে ইউনিভার্সিটিগুলো থেকে যারা মাস্টার্স পড়ছে শেষের দিকে গিয়ে স্মার্ট গভর্নমেন্ট বা ই গভর্নমেন্টের কোর্সটাই এমন হবে যেমন তারা এসে এখানে ইন্টার্ন করতে পারে, গভর্নমেন্টেও আসতে পারে এবং ইন্ডাস্ট্রিতেও আসতে পারে। তো এই প্রক্রিয়াটা আমরা যেন আর কিছু দূর আগানোর পরে কিছুটা বন্ধ হয়ে গেল। আমরা মনে হয় আবার আমরা ইনিশিয়েটিভ নিতে পারি। আইসিটি ডিভিশন ডেফিনেটলি ড্রাইভার রোল প্লে করতে পারে। এক্স্যাক্টলি, মানে ওর মানে ইউনিভার্সিটির লাভ কি, ইন্ডাস্ট্রির লাভ কি, গভর্নমেন্টের লাভ কি, কিন্তু লাভটা কিন্তু আছে, উইন উইন কিন্তু সম্ভব। কিন্তু আমরা শুধু সেই জায়গাটা বোধ হয় আর একটু বাদলেই স্মার্ট বাংলাদেশের জন্য ভালো অবদান রাখতে পারবো। ধন্যবাদ। আইসিটি মন্ত্রণালয়ের উদ্যোগে একটা ইগো ভাব হয়েছে বেসিস এবং আইসিটি মন্ত্রণালয়। আমার মনে হয় এটার এফেক্টিভনেসটা খুব ইম্পর্টেন্ট, এটা প্রপার অ্যাক্টিভেশনটা খুব ইম্পর্টেন্ট। আমরা ডেভেলপমেন্টে খুব ভালো কিন্তু অ্যাক্টিভেশনে ইমপ্লিমেন্টেশনে খুব দুর্বল। তো এই জায়গাটায় খুবই ইম্পর্টেন্টলি আমি একটু আপনি যেহেতু এটার ফোকাল পারসন, সো আপনি ভবিষ্যতে এটা ওই আপনার ফোকাল পারসন, সো দিস ইজ ভেরি ইম্পর্টেন্ট ফর আস ফর দিস ভেরি ইম্পর্টেন্ট ইস্যুস। আমার মনে হয় আমরা খুব জমে উঠেছে, কিন্তু আমার মনে হয় আমরা খুব সময়ের পেছনে আছি। আমি এখন মেহেদি স্যারকে অনুরোধ করব, অবশ্যই আপনার জন্য একটা কোশ্চেন রয়ে গিয়েছে। জি, আপনি ওইটার সাথেই আপনি আপনার ইয়াটা করেন। হ্যাঁ জি, প্লিজ। থ্যাংক ইউ এভরিওয়ান। আসলে আমাদের আগের যে বক্তারা যারা স্পিচ দিয়েছেন এবং তাদের ওপিনিয়ন এক্সপ্রেস করছেন, আমি এর সাথে সম্পূর্ণ একমত। বিশেষ করে অডিয়েন্স থেকে যে ধরনের কোশ্চেন এসেছে সেটার সাথেও আমি একমত। আমি রাশেদুল হাসান ভাইয়ের যে প্রশ্ন একটা আমাকে করেছেন যে ইন্ডাস্ট্রি কীভাবে এজ প্রজেক্টের সাথে কাজ করতে পারে, সেটার যে এরিয়াটা কোলাবোরেশনটা কিভাবে হবে, মানে একটা ইফেক্টিভ কোলাবোরেশন দরকার। আমি আসলে একটু বলে নেই যে এনহ্যান্সিং ডিজিটাল গভর্নমেন্ট অ্যান্ড ইকোনমি যে এজ প্রজেক্ট, এটা ওয়ার্ল্ড ব্যাংকের একটা প্রজেক্ট, 5 ইয়ার্স প্রজেক্ট। এটা 2022-এর জানুয়ারি থেকে শুরু হয়েছে এবং ডিসেম্বর 2026 এটা শেষ হবে। ইটস এ প্রজেক্ট হুইচ ইজ ডিজাইন ডিউরিং দি ডিজিটাল বাংলাদেশ জার্নি। এই প্রজেক্টটা ডিজাইনের সময় বেসিস, ইন্ডাস্ট্রি, একাডেমিয়া এবং গভর্নমেন্ট অনেকটা দীর্ঘ সময় নিয়ে করেছে আইসিটি ডিভিশন। এর আগের একটা প্রজেক্ট ছিল যেটা লিভারেজিং আইসিটি LICT প্রজেক্ট, ওয়ার্ল্ড ব্যাংকের আরেকটা প্রজেক্ট ছিল। সেই প্রজেক্টটা ছিল মূলত ডিউরিং দ্য ডিজিটাল বাংলাদেশ জার্নি, কিন্তু এই প্রজেক্টটা ডিজাইন করা হয়েছে ডিজিটাল বাংলাদেশের সময়ে, কিন্তু ইতিমধ্যেই গত ডিসেম্বরের 2022-এর 12 ডিসেম্বরের মাননীয় প্রধানমন্ত্রী আমাদের সেকেন্ড যে ভিশন, যেটা স্মার্ট বাংলাদেশ ঘোষণা করেছেন এবং অলরেডি আমাদের স্মার্ট বাংলাদেশের জার্নি আমরা শুরু করেছি। আগের জার্নিটা ছিল আমাদের 12 বছরের, এখনকার জার্নিটা প্রায় 17 থেকে 18 বছরের একটা জার্নি। তো আসলে
ডিজিটাল গভর্নমেন্ট অ্যান্ড ইকোনমিকে সাপোর্ট দেওয়ার জন্য এস প্রজেক্টটা ডিজাইন করা হয়েছিল, কিন্তু আসলে পরবর্তীতে আমরা ওয়ার্ল্ড ব্যাংকের সাথে বললাম যে দেখো আমাদের তো এখন স্মার্ট বাংলাদেশ, ডিজিটাল তো আর নেই, তো আসলে স্মার্ট বাংলাদেশের যে 4টা পিলার, সেই পিলারগুলিকে সাপোর্ট দেওয়ার জন্য আসলে এই প্রজেক্টটা। আমি আগে রাশেদুল হাসান ভাইয়ের যে প্রশ্নটা সেটা বলি যে আমরা আসলে ইন্ডাস্ট্রির যে হিউম্যান রিসোর্স, যে ডিজায়ার্ড হিউম্যান রিসোর্স যে দরকার, সেটার জন্য, সেটাকে ক্যাটার করার জন্যই এস প্রজেক্ট একটা কম্পোনেন্ট আছে আমার, যেটা আমাদের যে নিউ জেনারেশন এন্ট্রি লেভেলে আমাদের 20,000 দক্ষ, যেটা আপনাদের ডিজায়ার্ড, মানে এই 4th ইন্ডাস্ট্রিয়াল রেভলিউশনের টাইমে যে ধরনের জনবল আপনাদের ইন্ডাস্ট্রিতে প্রয়োজন, সেটা আপনারা নিজেরা বাছাই করবেন। আপনারা বাছাই করার পরে যে ইন জব যে ট্রেনিংটা আছে, সেটাতে আমরা সাপোর্টটা দিব এস প্রজেক্ট 20,000। তো আপনারা দেখেছেন যে আমরা ইতিমধ্যেই আমরা কিন্তু এই রিক্রুটমেন্টে এবং এই স্কিল ডেভেলপমেন্ট এবং জব প্লেসমেন্টের জন্য আমরা পার্টনারশিপ করেছি, কিন্তু একাডেমিয়াকে নিয়েছি। তাহলে আপনারা বেসিস, ইন্ডাস্ট্রি, একাডেমিয়া আর আমি গভর্নমেন্ট সাইডে আছি। তো দিস ইজ এ জয়েন্ট কোলাবোরেশন। ইতিমধ্যে এটার কার্যক্রম শুরু হয়েছে। ফার্ম যারা ডিজায়ার করেছে যে তারা কি পরিমাণ জব প্লেস করবেন আগামী 5 বছরের মধ্যে, সেটাও একটা বিজ্ঞাপন দেওয়া হয়েছে। যারা আপনারা অডিয়েন্সে আছেন, যারা ইউথরা আছেন এখানে, তাদের জন্য এটা একটা অপার সম্ভাবনার সুযোগ আপনাদের কেরিয়ার ডেভেলপমেন্টের জন্য। আমি একটা জিনিস বলবো, সেটা হলো যে আমাদের কিন্তু এই যে মানে ট্রায়াঙ্গেল যে পার্টনারশিপ, সেটার জন্য কিন্তু আমাদের অনেকটা স্ট্রং এবং হেলদি পার্টনারশিপ দরকার। আমরা এতদিন কিন্তু বলেছি বিভিন্ন জায়গায় যে কোলাবোরেশন দরকার, কিন্তু এটার এই ম্যাচ মেকিংটা কখনোই হইতো না। সবাই শুধু খালি সাজেশনে দিয়ে দিত, কিন্তু কোনো দিন আমরা কিন্তু ফিজিক্যালি বসি নাই একসাথে। কিন্তু এস প্রজেক্ট কিন্তু এমনভাবে ডিজাইন করা আছে, অনেকগুলি কম্পোনেন্ট আছে। আমি যদি 1 ঘন্টাও বলি এই প্রজেক্টের যেই সমস্ত ইনিশিয়েটিভ নেওয়া হবে, যেটা নাকি স্মার্ট বাংলাদেশের ফার্স্ট প্রজেক্ট, ইটস এ মেগা প্রজেক্ট। এটা হলো 2541 কোটি টাকার একটা প্রজেক্ট, ওয়ার্ল্ড ব্যাংকের লোনে একটা প্রজেক্ট, আইডিয়া লোনের একটা প্রজেক্ট। এই প্রজেক্টের মধ্যে ইন্ডাস্ট্রির সাথে যেটা সরাসরি যেটা ইন্ডাস্ট্রি সাপোর্ট পাবে, সেটা হলো যে তাদের এন্ট্রি লেভেলে জব প্লেসমেন্টে ডিজায়ার্ড স্কিল ওয়ার্কফোর্সকে তারা পাবে। তাদের মিডল এবং টপ ম্যানেজমেন্টের জন্য আমরা প্রায় 3,500 ক্যাপাসিটি বিল্ডিং ট্রেনিং দিব, যেটার সাথে আমরা কোলাবোরেশন উইথ IBA ঢাকা ইউনিভার্সিটি। আরেকটা হলো যে এর সাথে স্টার্ট আপ ফাউন্ডার্সরাও 500 স্টার্ট আপ ফাউন্ডার্সকেও আমরা ট্রেনিং দেবো এই মিডল এবং CXO লেভেলের ট্রেনিংয়ের জন্য। আর যেটা আছে যে ইন্ডাস্ট্রির যে ইন্টারন্যাশনাল বিজনেস প্রমোশন, যেটা তাদের মেইন মানে আর্থিক ভিত্তি, সেটার জন্য কিন্তু আমরা আমাদের একটা ডিজিটাল ইকোনমি হাব আমরা করব বেসিসে 1 পয়েন্ট, যেটাকে বলা হয় 1 পয়েন্ট সেন্টার, এবং আমাদের ক্যাব এই ধরনের একটা হবে, সেটা আমরা করব। আরেকটা হলো যে আমাদের ইন্টারন্যাশনাল বিজনেস প্রমোশনের জন্য 2টো পার্টনার ফার্ম থাকবে, কনসাল্টিং ফার্ম। তারা মূলত আসলে আমাদের ব্র্যান্ডিং এবং বিজনেস প্রমোশনের কাজগুলি করবে। এটা তো গেলে একটা সাইড। আরেকটা সাইড যেটা, এটা তো হলো ইন্ডাস্ট্রির জন্য। একাডেমিয়ার জন্য যে সাপোর্ট আসে, আমি সেটা বলি যে প্রায় আমাদের 10টা রিসার্চ অ্যান্ড ইনোভেশন সেন্টার হবে, যেটা ইমার্জিং টেকনোলজি বেসড, এবং সেখানে কিন্তু আমাদের যারা ইউথ বা যারা ইয়াং যারা আছে, তাদের কিন্তু ইন্টেলেকচুয়াল প্রপার্টি রাইট বা প্যাটেন্ট ডিজাইন তারা যেটা করে বা স্টার্ট আপ করবে, সেগুলোকে আমরা সাপোর্ট দেওয়া হবে। এখন ইমার্জিং টেকনোলজির মধ্যে যেমন ধরেন আমাদের AI, তারপরে সেমিকন্ডাক্টরের উপরে, অথবা আপনার স্মার্ট এগ্রিকালচার বা প্রেসিশন এগ্রিকালচার, এই ধরনের আমরা কিন্তু অলরেডি বিভিন্ন ইউনিভার্সিটির কাছে চিঠি দিয়েছি যে আপনারা কী ধরনের রিসার্চ অ্যান্ড ইনোভেশনে আপনারা ড্রাইভ দিবেন, সেটা আমাদেরকে জানান। তারপরে আমরা 10টাকে টপ প্রায়োরিটি হিসাবে আমরা সিলেকশন করব। তাহলে সেখানে আমাদের ইয়াং জেনারেশন বা আগামী প্রজন্ম যারা স্মার্ট বাংলাদেশের জন্য যারা তৈরি হবে, তাদের সেই ধরনের সুযোগ, সেই ধরনের স্কিল এবং সেই ধরনের কম্পিটিটিভনেস নিয়েই তারা মানে আগামী দিনে তৈরি হবে
আমাদের অ্যাজ এ প্লেয়ার হিসাবে। কারণ আমাদের কিন্তু দেখেন যে যদি আমরা শ্রেষ্ঠর মধ্যে শ্রেষ্ঠ আমাদের হতে হবে, তা না হলে কিন্তু স্মার্ট বাংলাদেশ হবে না। এটা উন্নত আয়ের দেশ হতে হলে সেখানে কিন্তু আমরা আসলে, যেমন আমরা ক্রিকেটে কি দেখেছি যে আমাদের একটা একাডেমি, ক্রিকেট একাডেমি বিকেএসপি আছে, সেখান থেকে আমরা আমাদের নিজেদের স্কিল নিজেরা বিখ্যাত হয়ে ইন্ডিভিজুয়াল পর্যায়ে, গ্রুপ পর্যায়ে হয়ে হয়ে এখন আমরা ওয়ার্ল্ডের টপ র্যাঙ্কিং 10 টেস্ট প্লেয়িং কান্ট্রির মধ্যে হয়েছি। একইভাবে কিন্তু আপনি দেখেন যে এগ্রিকালচারে আমরা কিন্তু এই যে বাংলাদেশ ধান গবেষণা ইনস্টিটিউট করেছি, সেটা কি ফিলিপাইন্সের সেই ইন্টারন্যাশনাল রাইস রিসার্চের সাথে কোলাবোরেশনে আমরা কাজ করি। আমরা আমাদের স্মার্ট বাংলাদেশে জন্য এই ধরনের কোলাবোরেটিভ ওয়ার্ক করার জন্য কিছু স্পেশাল ইনস্টিটিউট আমরা এখানে প্রতিষ্ঠা করব। তার মধ্যে একটা হচ্ছে হলো ডিজিটাল লিডারশিপ একাডেমি। আমরা আমাদের জানেন যে স্মার্ট বাংলাদেশের জন্য এবং আমাদের যে পলিসি সাপোর্ট দরকার এবং এই ধরনের রেগুলেশন অথবা আমাদের গাইডলাইন তৈরি করার জন্য আমরা এই ডিজিটাল লিডারশিপ একাডেমি এবং চেঞ্জ ম্যানেজমেন্টে কী ধরনের মাইন্ডসেট চেঞ্জ করা দরকার সেই বিষয়ে তারা এখানে সহায়তা করবে। এখানে সেন্টার অফ এক্সেলেন্স হবে। আরেকটা বিষয় আছে যে যেই ধরনের রিসার্চ অ্যান্ড ইনোভেশন সেন্টারগুলো আছে এবং পোরায়ারের সাথে কমপ্লাই করার জন্য আমরা সেন্টার ফর ফোর্থ ইন্ডাস্ট্রিয়াল রেগুলেশন আমরা প্রতিষ্ঠা করতে যাচ্ছি এই প্রকল্পের অধীনে। সেখানে আমাদের ওয়ার্ল্ড ইকোনমিক ফোরাম তাদের 17টা দেশে এই ধরনের ফোরায়ার সেন্টার রয়েছে। এশিয়াতে প্রায় 4-5টা দেশে আছে, বাংলাদেশও আমরাও সেটা করতে চাচ্ছি। আসলে আমরা যে ট্রান্সফরমেশনটা, ইন্ডাস্ট্রিয়াল ট্রান্সফরমেশন, সেটা কিন্তু আসলে অন্যান্য দেশ কোন দিকে যাচ্ছে, কী ধরনের তাদের ইনিশিয়েটিভ নিয়েছে, সেটা কিন্তু আমাদের দরকার জানা। আমরা শুধু মুখে মুখে বললে হবে না যে ফোরায়ারে আমাদের এই ধরনের লস হবে, এই ধরনের চ্যালেঞ্জ আছে। সেটা আমাদের অ্যানালাইসিস করে দেখতে হবে যে টপ প্রায়োরিটি কোনটাতে সবচেয়ে বেশি চ্যালেঞ্জ, সেটা আগে আমাদেরকে নিতে হবে। তো এই জিনিসগুলি আমি কিছুদিন আগে এই সিংড়াতে একটা প্রোগ্রামে গিয়েছিলাম, যেখানে আমাদের ছিল হলো যে জব ফেয়ার এবং আরেকটা সেমিনার ছিল আমাদের স্কিলের উপর। সেখানে দেখছি যে চলন বিলের ইউথরা কীভাবে ফ্রিল্যান্সিংয়ের কাজ করতেছে। আমি আমার বিক্রমপুরের আরিয়ল বিল বা এই অঞ্চলের একটা অভিজ্ঞতার কথা বলেছি আগে, যে আমাদের ইউথরা কিন্তু লেখাপড়া না করে তাদের পৈতৃক ভিটা বাটি বা জমি এগুলি বিক্রি করে তারা এই বিভিন্ন দেশে পাড়ি দিয়েছিল এবং তারা কিন্তু ডলার পাঠায় ঠিকই, কিন্তু সেটা ছিল একটা সময়ে। কিন্তু এখন কিন্তু সেটা চেঞ্জ হয়ে গেছে। এখন কিন্তু আমাদের ফ্রিল্যান্সিংয়ে বা কমার্স, ই কমার্স এগুলোর মাধ্যমে আমরা কিন্তু ঘরে বসে যার যার একটা ল্যাপটপ নিয়ে বা মোবাইল থেকে আমরা কিন্তু ডলার ইনকাম করতে পারি, ফরেন কারেন্সি ইনকাম করতে পারি। রেমিটেন্স আমাদের জন্য একটা সময় ছিল খুবই গুরুত্বপূর্ণ, কিন্তু এখন সময় আসছে কিন্তু শুধু রেমিটেন্স দিয়ে আমরা কিন্তু আসলে উন্নত বাংলাদেশ করতে পারবো না, স্মার্ট বাংলাদেশ। তো সেটার জন্য যেই ড্রাইভ, যেই ধরনের এরিয়া বা উইন্ডোগুলি আমাদের ওপেন আপ করা দরকার, সেটাই আমরা স্মার্ট বাংলাদেশের জন্য করব এস প্রজেক্ট থেকে। আমি আসলে আমার বক্তব্য আর বেশি দীর্ঘায়িত করব না। মূলত আসলে এস প্রজেক্টের যে নূতন অফিস, সেখানে আমরা আসলে এখন থেকে আমাদের জার্নি শুরু হবে। একাডেমিয়া, ইন্ডাস্ট্রি এবং গভর্নমেন্টের যে জয়েন্ট কোলাবোরেশন এবং একটা ইফেক্টিভ যে জার্নি, সেটাই আমরা করব। এটা আসলে শুধু পেপারে বা আমাদের রিকমেন্ডেশনে থাকবে না, এখানে অনেক ধরনের অ্যাক্টিভিটিস আছে, সেটা আপনারা পরে জানতে পারবেন। তো আমি আশাবাদ ব্যক্ত করব যে আমাদের যে প্রজেক্টের যে অবজেক্টিভ, সেটা বাস্তবায়নে ইন্ডাস্ট্রি এবং একাডেমিয়া সহায়তা করবে। আমরা গভর্নমেন্টের বিভিন্ন অর্গানাইজেশন, বিশেষ করে আজকে সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ কমিশনের যিনি কমিশনার সাহেব রয়েছেন, আমাদের প্রজেক্ট থেকে আমরা সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ কমিশনের একটা ডিজিটাইজেশন অফ ফিনটেক বোর্ড একটা ইনিশিয়েটিভ আছে তাদের, একটা ওয়ার্ল্ড ব্যাংকের একটা মিশনের যেটা রিভিউ বা ইয়েতে আসছিল, সেটারও আমরা একটা কম্পোনেন্ট হিসাবে গ্রহণ করেছি এবং সেটা আমরা ইমপ্লিমেন্ট করব। একই সাথে আমরা ডিজিটাইজেশন অফ এসএমই ফাউন্ডেশন, সেটাও আমরা করব। তারপরে আমরা ন্যাশনাল জব পোর্টাল করব। অনেক ধরনের ন্যাশনাল আমাদের ইনফ্রাস্ট্রাকচার এবং জিআরপি বেসড ইনিশিয়েটিভ আছে এই প্রজেক্টের অধীনে, আপনারা সবই জানতে পারবেন এবং এগুলি ডিজাইন এবং ইমপ্লিমেন্টেশন পর্যায়ে আপনাদের সহায়তা নিয়ে আমরা এগুলি বাস্তবায়ন করব। আমাকে এই
সেমিনারে আমন্ত্রণ জানানোর জন্য আমি আয়োজক বিশেষ করে বেসিসকে আবারও ধন্যবাদ জানাচ্ছি এবং আইসিটি ডিভিশনের পক্ষ থেকে ধন্যবাদ জানিয়ে আমার বক্তব্য শেষ করছি। থ্যাংক ইউ। Thank you very much. Thank you very much, Mehdi sir. আপনি খুব ভালোভাবে বলেছেন যে হেলদি পার্টনারশিপ, অ্যান্ড উই আর রিয়েলি লুকিং হেড টু সি দিস পার্টনারশিপস। লেটস স্টার্টস ফ্রম সামওয়্যার থ্রু এইজ প্রজেক্ট, যে ইন্ডাস্ট্রি একাডেমি অ্যান্ড গভর্নমেন্ট কোলাবোরেশন। আমার মনে হয় আমরা একটা হেলদি পার্টনারশিপের থ্রুতে একটা সাকসেসফুল প্রজেক্ট হয়তো আমরা করতে পারি, যদি আমরা ট্রাইপার্টি একটা কোলাবোরেশন মেকানিজম অথবা টাইম বাউন্ড অ্যাকশন প্ল্যান তৈরি করা যায়। থ্যাংক ইউ ভেরি মাচ। আমরা অনুষ্ঠানের একেবারেই শেষ পর্যায়ে, আমি দুঃখিত আমি কারো কোশ্চেন নিতে পারছি না, আই এম সরি। আমাদের সাথে উপস্থিত আছেন হচ্ছে মোহাম্মদ নাবিদ শফিউল্লাহ, অ্যাডিশনাল সেক্রেটারি আইসিটি ডিভিশন। আমরা স্যার আপনি যদি সময় কতক্ষণ লাগবে? জি 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 আমরা স্যার ইন্ডাস্ট্রি থেকে বলছি 3x3 ইন্ডাস্ট্রি একাডেমি এবং গভর্নমেন্টের কোলাবোরেশন। এটার সাথে আমরা 3টা অ্যাকশন পয়েন্ট বলছি, সেটা হচ্ছে যে রিসার্চ অ্যান্ড ডেভেলপমেন্ট, ইন্ডাস্ট্রি প্রমোশন এবং এইচআর ডেভেলপমেন্ট এবং এইচআর প্রমোশনস। এই 3টে অ্যাকশন পয়েন্ট আমরা ইন্ডাস্ট্রি থেকে চিন্তা করছি যে এটা খুবই ইম্পর্টেন্ট। আমাদের যেই ফরাদ ভাই শুরুতেই যেটা বললো যে অপরচুনিটিস এবং মিসিং পয়েন্ট অথবা ল্যাকিংস না বলে আমরা চ্যালেঞ্জের জায়গাগুলো যদি বলি, এই জায়গাগুলোতে স্যার আইসিটি ডিভিশন কিভাবে কাজ করতে পারে অথবা আমাদের আইসিটি ইন্ডাস্ট্রি কিভাবে এটা জয়েন্টলি কোলাবোরেশনের যেই অ্যাকশন পয়েন্টগুলো আছে সেটা নিয়ে আইসিটি ডিভিশন আসলে কিভাবে ভবিষ্যৎ পরিকল্পনা সাজাতে পারে, স্যার আপনার গুরুত্বপূর্ণ মতামত জানতে চাচ্ছি। Thank you so much for giving me the floor, moderator Mr. A.K.M. Ashrafuddin. You have been doing an excellent job today conducting the seminar. Okay. It is indeed my proud privilege and honor to be here to speak a few words amidst this august, young and vibrant gathering, and respected keynote speaker, panel discussions, representatives from the media. A heartwarming welcome to you all and a very good afternoon. So far, we have been enlightened a lot from the very insightful speech of all the discussions so far. And some of the audiences, they also raised some important questions. So there is a popular saying that a hungry man is an angry man. By now, we must have become very hungry, so you must not be so much attentive to listen to us. And almost all the topics have been covered by this time. So first of all, I would like to recall with much humble respect the greatest Bengali of our nation, the architect of modern Bangladesh, architect of Bangladesh, who has given us a sovereign and independent Bangladesh, and for which reason we are here, we are standing here. I am here working as additional secretary because we got an independent Bangladesh. You are all here holding a very prestigious position because of his contribution. And he had a vision, he envisioned to make Bangladesh a science and knowledge-based country. And for that reason, Bangladesh became the member of ITU, International Telecommunication Union, with his initiative in 1973. Then he also inaugurated the Bedbunia satellite. The reason was that the purpose was to make Bangladesh a knowledge-based and scientific-oriented country. And his able daughter, our Honorable Prime Minister, she is carrying forward his vision ahead. And in the last 14 years, Bangladesh has been able to transform into digital Bangladesh. And for that reason, during the COVID pandemic, we all know that due to this
tremendous development in the technology and other ICT sectors. Our young group, our young people from the ICT division, there were 5, we call them superheroes. They prepared apps, Surokkha apps, you must have known that. Surokkha app তৈরি করেছিল যেটার মাধ্যমে so far around 15 crore people has been registered for the vaccine. So it was a milestone and it has been widely appreciated globally. তারপর হেল্পলাইন হয়েছে 999, 333. All these were একটা কথা আছে এখানে যে কোনো একটা চ্যালেঞ্জের মাধ্যমে অপরচুনিটিস চলে আসে. So this pandemic gave us some challenges, that's true, but with the same time, lots of emerging opportunities cropped up with that. So এই ধরনের অ্যাচিভমেন্টগুলো হয়েছে. We thought of doing work from home, যেটা আগে কখনো চিন্তা করা যায় নাই. আমরা জুমের মাধ্যমে আজকাল মিটিং করি, যেটা আগে কল্পনাও করা যায় নাই. সো এগুলো আইসিটি সেক্টরের ডেভেলপমেন্টের মাধ্যমে সম্ভব হয়েছে এবং ডিজিটাল বাংলাদেশ ট্রান্সফরমেশনের মাধ্যমে. এরকম আরও অনেক সুন্দর সুন্দর ইনোভেটিভ ইনিশিয়েটিভস বাংলাদেশে হয়েছে এইসবের কারণে. আইসিটি সেক্টর, আইসিটি ইজ আ ক্রস কাটিং সেক্টর. আমাদের একজন বলে গিয়েছেন, যিনি গেস্ট অফ অনার ছিলেন, যে ইটস লাইক আ সল্ট. যে কোনো তরকারির মধ্যে সল্ট যদি না থাকে তাহলে সেটা টেস্ট পাওয়া যায় না. তা আইসিটি হচ্ছে এমন একটা সেক্টর which is essential in all the other sectors, be it education, health, agriculture, everywhere. ICT ছাড়া আসলে চিন্তা করা যায় না. It is one of the essential tools. তো এখন যেটা আমরা we have been successful in implementing digital Bangladesh. And last December, during the Digital Bangladesh Day, our Honorable Prime Minister has officially declared that Bangladesh is going to be a knowledge-based, smart Bangladesh, a prosperous nation by 2041. আজকের সেমিনারটা হচ্ছে, আমি মনে করি ইটস আ ভেরি টাইম বিফিটিং সেমিনার, অ্যান্ড ইট ইজ গোয়িং টু বি হেল্ড ইন সাচ অ্যান অপরচুন টাইম, যে সময়ের মধ্যে আমরা অলরেডি স্টার্ট করেছি স্মার্ট বাংলাদেশ নিয়ে কাজ করার. এবং আমি সত্যি নিজেকে অনেক সৌভাগ্যবান মনে করি যে এটা প্রথম যে ড্রাফটটা হয়েছে, মানে মাস্টার প্ল্যান অফ আইসিটি, সেটার সাথে আমিও মানে সরাসরি সম্পৃক্ত ছিলাম এই ড্রাফটের সাথে. আমিও এখানে কাজ করার আমার সুযোগ হয়েছে, সেজন্য আমি খুবই সৌভাগ্যবান মনে করি নিজেকে সম্পৃক্ত হতে পেরে. তো এখন আমরা সবাই জানি যে একটা 4th ইন্ডাস্ট্রিয়াল রেভলিউশনের দিকে আমরা যাচ্ছি. আমরা ব্লক চেইন, বিগ ডেটা, যেগুলো নিয়ে অলরেডি আমাদের কাজ শুরু হয়ে গেছে এবং আমাদের গভর্নমেন্ট অলরেডি কয়েকটা স্ট্র্যাটেজি প্রিপেয়ার করেছে এইসব নিয়ে. যেমন আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্সের উপর একটা স্ট্র্যাটেজি হয়েছে, ব্লক চেইনের উপর হয়েছে, তারপরে মাইক্রোচিপসের উপর একটা হয়েছে, এরকম বেশ কিছু হয়েছে. এখন যেটা ইম্পর্টেন্ট বিষয় হচ্ছে যে এই বিষয়গুলোকে, এই জিনিসগুলোকে ইমপ্লিমেন্ট করতে গেলে, স্মার্ট বাংলাদেশ করতে গিয়ে এখানে একটা কোলাবোরেশন খুবই দরকার. ইটস আ মাস্ট. দেয়ার শুড বি আ প্রপার কোলাবোরেশন অ্যান্ড পার্টনারশিপ বিটুইন গভর্নমেন্ট. উই হ্যাভ আ ভেরি ভাইব্রেন্ট প্রাইভেট সেক্টর, তারপরে আমাদের ইন্ডাস্ট্রি যেটা আছে, অ্যান্ড অ্যাকাডেমিয়া. এই চারটার সংমিশ্রণে একটা খুব সুন্দর কোলাবোরেশন হওয়া দরকার, যাতে করে আমরা স্মার্ট বাংলাদেশে যে 4 পিলার্স আছে, স্মার্ট সিটিজেন, স্মার্ট সোসাইটি, স্মার্ট গভর্নমেন্ট অ্যান্ড স্মার্ট ইকোনমি, এই চারটা পিলারকে যাতে আমরা যথাযথভাবে ইমপ্লিমেন্ট করতে পারি, সেই জন্য এখানে পার্টনারশিপ এবং কোলাবোরেশনের কোনো বিকল্প নাই. এটার একটা সুন্দর ম্যাচ মেকিং হওয়া দরকার এখানে. পাশাপাশি আমাদের যারা স্টুডেন্ট আছে বিভিন্ন ইউনিভার্সিটিতে বা টার্সিয়ারি লেভেলে যারা আছে, তাদেরকে দিয়ে ইন্টার্নশিপের ব্যবস্থা করা যায়. তারপরে একটা নলেজ শেয়ারিং প্ল্যাটফর্ম খুব দরকার আমাদের, জরুরি. কিভাবে এই কনসেপ্টগুলোকে আমরা সামনের দিকে আগায় নিয়ে যাব, এই জন্য একটা নলেজ শেয়ারিং প্ল্যাটফর্ম দরকার. তারপরে ইটস ভেরি ইম্পর্টেন্ট টু বিল্ড অ্যাওয়ারনেস অ্যামং দ্য সিটিজেন্স. বেশি বেশি করে সেন্সিটাইজ করতে হবে তাদেরকে, ডিসেমিনেশন ওয়ার্কশপ করে, সেমিনার করে, সিম্পোজিয়াম করে, যাতে করে আমরা আসলে কি করতে যাচ্ছি, হোয়াট ইজ দ্য ভিশন অফ স্মার্ট বাংলাদেশ বাই 2041, এটা সবাইকে ভালো করে বুঝাতে হবে. তারপরে আরেকটা আমাদের মানে ঘাটতি আছে, একটা ল্যাকিংস আছে, যেই কথাটা আসলে এই একটা এরিয়াতে এখনও মানে এই বিষয়টা কাভার্ড হয় নাই. সেটা হচ্ছে
আমাদের রিসার্চ, ডেভেলপমেন্ট অ্যান্ড ইনোভেশন, এই সাইডটার উপর আমাদেরকে খুব জোর দিতে হবে। কারণ আনলেস উই ডেভেলপ অর ফ্লারিশ আওয়ার রিসার্চ অ্যান্ড ডেভেলপমেন্ট, তাহলে কিন্তু এগুলো সাস্টেন করবে না কিছু। আমাদের যদি ইনস্টিটিউশনাল মেমোরিটাকে আমাদের ধরে রাখতে হয়, তাহলে আমাদের প্রপার ডকুমেন্টেশন দরকার, আমাদের রিসার্চ অ্যান্ড ডেভেলপমেন্ট নিয়ে প্রচুর কাজ করতে হবে। আপনারা যারা এখানে বসে আছেন, আপনারাই হচ্ছেন আগামী স্মার্ট বাংলাদেশের সিটিজেন, আপনাদেরকে এখানে আগে আসতে হবে। পাশাপাশি গভর্নমেন্ট এবং আরও যারা রেলিভেন্ট স্টেক হোল্ডার আছে, আমরাও সর্বাত্মক সহযোগিতা করব এই লক্ষ্যে। তারপর আরেকটা এরিয়া হচ্ছে ক্যাপাসিটি বিল্ডিং। এই যে আমরা স্মার্ট বাংলাদেশ তৈরি করতে যাচ্ছি, সেই স্মার্ট বাংলাদেশটা যাতে প্রপারলি আমরা ইমপ্লিমেন্ট করতে পারি, সেই জন্য আমাদের একটা স্কিলস ডেভেলপমেন্ট দরকার প্রপার, এবং সেই জন্য সুন্দরভাবে একটা কি বলে এটাকে, এই একটা টেইলার্ড মেড ট্রেনিং প্রোগ্রামস আমাদের করতে হবে, অ্যারেঞ্জ করতে হবে। তারপরে আমাদের বাংলাদেশ এখন মানে উই আর এনজয়িং ডেমোগ্রাফিক ডিভিডেন্ড। আমাদের একটা মানে লার্জ চাঙ্ক ইউথ যারা আছে, তারা খুবই ক্যাপেবল, তারা দে আর ভেরি ইন্টেলিজেন্ট। তাদেরকে আমরা যদি প্রপারলি ইউটিলাইজ করতে পারি, তাহলে আসলে স্মার্ট বাংলাদেশ আমরা ইমপ্লিমেন্ট করতে গেলে অনেক সুবিধা হবে আমাদের জন্য। এটা আমাদের একটা স্ট্রেংথ আমি মনে করি। আমাদের অন্যান্য যারা এরকম স্মার্ট বিভিন্ন স্মার্ট টেকনোলজি বা স্মার্ট গভর্নমেন্ট এগুলা নিয়ে কাজ করছে, প্র্যাকটিস করছে, সেই সব বেস্ট প্র্যাকটিসগুলোকে আমাদের নিয়ে আসতে হবে, নিয়ে এসে আমাদের দেশের মতো করে এটা কাস্টমাইজ করতে হবে, যাতে করে আমরা এনরিচড হতে পারি। এই দিকেও লক্ষ্য রাখতে হবে। তো সবচেয়ে বেশি দরকার আমি মনে করি পার্টনারশিপটা, ইন্ডাস্ট্রি, গভর্নমেন্ট, একাডেমিক অ্যান্ড প্রাইভেট সেক্টর, সবার মধ্যে একটা প্রপার ইন্টিগ্রেশন দরকার, এবং একসাথে কাজ করতে হবে উইথ দ্য সেম স্পিরিট টু রিচ আওয়ার টার্গেট অফ স্মার্ট বাংলাদেশ। আসলে এতক্ষণ অনেক বক্তব্য হয়েছে, আমার এটাই ছিল মেইন বলার, বেশিরভাগ টপিকস কাভার্ড হয়ে গেছে। তো এতক্ষণ ধরে আপনারা এখানে ধৈর্য সহকারে বসে আমাদের বক্তব্য শুনেছেন, সেজন্য আপনাদের সবাইকে অনেক ধন্যবাদ জানাচ্ছি। আপনারা অনেক দূরের থেকে অনেকে এসেছেন। আমরাও আজকে, আমি নিজেও আজকে অনেক সমৃদ্ধ হয়েছি আজকের এই জ্ঞানগর্ভ আলোচনার থেকে। তো আমি আমার বক্তব্য আর এখানে দীর্ঘায়িত করতে চাচ্ছি না। আপনাদের সবাইকে অসংখ্য ধন্যবাদ। জয় বাংলা। আসসালামু আলাইকুম। থ্যাংক ইউ ভেরি মাচ স্যার, থ্যাংক ইউ ভেরি মাচ। আসলে এইভাবে এত ইন্টারেক্টিভ ডিসকাশনের পরে সামারাইজ করাটা আমার জন্য খুবই ডিফিকাল্ট। আমার মনে হয় অনেকগুলো পয়েন্টই কভার করেছি। আমি আজকে ওইখানে আমি ডিসকাশনটা আজকে এভাবেই রেখে দিতে চাই, কিছুটা ওপেন আকারে রেখে দিতে চাই, যে আমরা যেখানে আসি আমরা সবাই একসাথেই একমত হয়েছি যে একটা খুব ইফেক্টিভ কোলাবোরেশন দরকার এবং খুব ইফেক্টিভ ইমপ্লিমেন্টেশন প্ল্যান দরকার স্মার্ট বাংলাদেশের জন্য। সো আপনারা সবাই ধৈর্য ধরে এতক্ষণ থাকার জন্য অসংখ্য ধন্যবাদ। আমাদের কিছু অফিসিয়াল প্রসিডিউর আছে, কিছু ক্রেস্ট আছে। আমার মনে হয় মমিনুল, তুই যদি ক্রেস্টগুলো নিয়ে আসো তাহলে আমরা আজকে অনুষ্ঠান এখানেই শেষ করব। ধন্যবাদ সবাইকে।